আমাদের কোষ বিভাজনের লেকচার 3। ওকে, আমরা লেকচার 2টা কমপ্লিট করছি। তোমাদের প্রথম লেকচারে আমি চেষ্টা করছিলাম অনেকটুকু কমপ্লিট করার, কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে তোমরা জানোই তখন আমি ঢাকা ছিলাম, তখনকার পরিস্থিতি। সো সেকেন্ড চ্যাপ্টার খুবই একটা ছোট ক্লাস ছিল, বেশি কিছু পড়াইতে পারি নাই। আচ্ছা, আমি সৌরভচন্দ্র দত্ত, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা শুরু করব মেটাফেজ দিয়ে। আমরা কোষ বিভাজনের মাইটোসিসের যে ধাপগুলো আছে ওইগুলার মধ্যে আমরা আজকে পড়তেছি কোনগুলা? আজকে আমরা পড়তেছি, মানে দুইটা আমরা অলরেডি কমপ্লিট করছি, এক হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ। আজকে আমরা পড়বো মেটাফেজ। ওকে, আজকে আমরা কি পড়বো? মেটাফেজ। দাঁড়াও, আমি একটু ইয়ারফোনটা কানেক্ট করি। ওকে, তোমরা চেষ্টা করবা আমার সাথে নোট করে ফেলার, নাইলে তোমাদের আরেকবার করে তোমাদের এগুলা তুলতে হবে, সো প্যারা হয়ে যাবে। আচ্ছা, মানে আমি তোমাদেরকে এমন একটা বেসিক আইডিয়া বলি যে তোমরা প্রাইভেট চুজ করার ক্ষেত্রে, মানে বায়োলজি, বিশেষ করে কোন সাবজেক্টে, বায়োলজি সাবজেক্টটা কি? এই বায়োলজি সাবজেক্টটা খুব বোঝার একটা জিনিস। মানে তোমার এই বায়োলজি, অনেকে বলে শুধু মুখস্থ। না ভাইয়া, আমি বলবো বায়োলজি মুখস্থ না, বায়োলজি বোঝার জিনিস। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাকে একজন খুব বেসিক সহকারে বুঝাইলো, মানে খুবই বেসিক সহকারে বুঝাইলো, কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারলা না। মানে আমি নাম বলবো না, অনলাইনে এমন অনেক টিচার আছে, আমি মোটামুটি সব টিচারেরই ক্লাস করছি অনলাইনে। তোমার কিছু কিছু টিচার আছেন মানে ক্লাসে খুব বেসিক বোঝান, এত বেসিক আসলে লাগেও না, যতটুকু তোমার বেসিক লাগে ততটুকুই এনাফ। কিন্তু না, তারা কি এক্সট্রা বেসিক পড়াবে যা তোমার আসলে দরকার নাই, যেগুলো মেডিকেলে আসে এখন আমরা পড়তেছি, এই জিনিসগুলো তোমাদেরকে দেখাতে চায়। তখন দেখা যায় কি পোলাপান যেটা উচিত ওইটাই শেষ করতে পারে না, ওই এক্সট্রা পড়তে গিয়ে আর এত বেসিক মাথায় নিয়ে পরীক্ষার হলে গিয়ে লিখতে পারে না। বায়োলজি তোমাদের সিনিয়রদের জিজ্ঞাসা করবা, সবার সবচেয়ে বোরিং সাবজেক্ট হচ্ছে বায়োলজি। কজ হয়, কজ হচ্ছে এটা মুখস্থের জিনিস, কিন্তু এই বায়োলজিটাকে তুমি ছন্দ, গল্প দ্বারা তুমি খুব সহজ করতে পারো। এখন কথা হচ্ছে তুমি যদি একটা জিনিস ছন্দ, গল্প দ্বারা সহজভাবে মুখস্থ করে পরীক্ষার হলে লিখতে পারলা, তোমার ফ্রেন্ড খুব বুঝলো, খুব বেসিক বুঝলো, এক্সট্রা তোমার হচ্ছে মেডিকেলে গিয়ে কি পড়া লাগবে তাও বুঝলো, কিন্তু পরীক্ষার হলে লিখতে পারলো না। আসলে দিন শেষে প্রফিটটা কার? তোমার। তো বায়োলজি বোঝার সাথে তোমার ছন্দ, গল্প তোমাকে কেউ তিরস্কার করতেও পারে, কিন্তু আমি তোমাকে বলবো না। আমি মেইনলি সবকিছু ছন্দ, গল্প দ্বারা পড়ছি, দ্যাটস ওয়াই আমার ফেভারিট সাবজেক্ট ছিল বায়োলজি। ওকে, এই জন্য তোমার মানে বায়োলজির প্রতি ভালো লাগাটা এইভাবে আসবে। তুমি যদি এইভাবে কমপ্লিট করো, ছন্দ, গল্প দ্বারা সবকিছু বুঝে ফেলো, তাহলে তোমার মানে এত প্যারা লাগবে না। আর আমি যখন তোমাকে পড়াবো, ধরো আমি বলতেছি, তোমরাও আমার সাথে বলবা, তাহলে দেখা যাবে কি তোমরা আমার সাথে বলতে বলতে তোমাদেরও জিনিসটা মুখস্থ হয়ে যাইতেছে, তো বাসায় এক্সট্রা করে আর পড়া লাগতেছে না। ওকে, আচ্ছা, আমরা মেইন ক্লাসে ঢুকি। এখন কথা হচ্ছে তুমি মেটাফেজটা কিভাবে মনে রাখবা? তুমি মেটাফেজ মনে রাখবা দুইটা ওয়ার্ড দ্বারা, এক হচ্ছে মাঝখানে, ওকে, আর এই মেটাতে মনে রাখবা মোটা। এই দুইটা ওয়ার্ড দ্বারা আমরা মেটাফেজের প্রত্যেকটা ধাপ মনে রাখবো। এখনই আমার সাথে তোমরা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, মেটাফেজ আমি কি বললাম? দুইটা জিনিস, এক হচ্ছে মাঝখানে আর দুই হচ্ছে কি মোটা। তাহলে আমরা প্রথমে মাঝখানে নিয়ে কথা শুরু করি। তাহলে ক্রোমোজোম গুলা, ভাই স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ, কি বলছো একজন? স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন। আচ্ছা, এটা হচ্ছে তোমার স্ক্রিন দেখা না গেলে ওইটা তোমার নেট প্রবলেম, বুঝছো? স্ক্রিন আসলে এটা তোমার নেটের প্রবলেমের জন্য হইতেছে, তুমি মানে বাকিদের স্ক্রিন দেখা যাইতেছে, এটা অনেকের হয় নেট প্রবলেমের জন্য মেইনলি। তুমি একটু ওয়াইট করো, দেখবা ঠিক হয়ে গেছে। বাকিদের তো স্ক্রিন আসতেই আছে না? জি ভাই, আসতেছে। আচ্ছা, তাহলে বাকিদের স্ক্রিন আসলে তোমরা কন্টিনিউ করো, আর তুমি কথা শোনো বা তুমি এই লাইভটা থেকে কাইটটা আবার ঢুকো, তাইলে তোমার আরেকবার স্ক্রিন আসবে। আচ্ছা, এই হচ্ছে দুইটা জিনিস, এক হচ্ছে মোটা আর হলো মাঝখানে। আমরা মাঝখানের কথাগুলো লিখবো। তুমি লিখবা প্রথমে দুই মেরুর মধ্যবর্তী
অঞ্চলকে মানে মাঝখানের যে অঞ্চল ওই অঞ্চলটাকে বলা হয় তোমার কি বলা হয় বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। এখন কথা হচ্ছে বিষুবীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল জিনিসটা কি মিন করে, ধরো এটা একটা স্পেস, এর মধ্যে দুইটা মাথা হচ্ছে মেরু বা পোল বা মেরু, আর মাঝখানেরটা হচ্ছে নিউট্রাল এরিয়া বা নিরপেক্ষ অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। ওকে, বিষুবীয় অঞ্চল বলে। তারপর এই ক্রোমোজোম গুলা এই বিষুবীয় অঞ্চলে সজ্জিত থাকে, মানে মাঝখানে সজ্জিত থাকে ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে সজ্জিত থাকে। ওকে, এই যে সজ্জিত থাকার বিষয়টা, এই যে বিন্যস্ত থাকতেছে, এই জিনিসটাকে বলা হয় মেটাকাইনেসিস। কি বলা হয়? ধরো নাম হচ্ছে মেটাফেজ, মেটাফেজ থেকে আসছে মেটাকাইনেসিস। তাহলে মাঝখানে যে সজ্জিত রইতেছে, এই যে মেটা মানে কি বললাম, মাঝখানে, মোটা মাঝখানে, এই মাঝখানে থেকে তুমি মনে রাখবা মাঝখানে থাকলে ওইটাকে বলা হয় মেটাকাইনেসিস। আচ্ছা, এখন কথা হচ্ছে মেটাকাইনেসিস কেন নাম হলো? দেখো, কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি ছিল এই নে, তারপর গতি সঞ্চার করে সে এই মাঝখানে আসছে। তাহলে এই যে গতি সঞ্চার করে আসছে ওই থেকে আসছে কাইনেসিস, মেটাকাইনেসিস, মাঝখানে আসছে। তাহলে এটাকে বলা হয় কি? সুযোগ থাকে একে মেটাকাইনেসিস বলে। ওকে, এই হচ্ছে আমাদের এতটুকু কথা, এই মাঝখানের নিয়ে আমাদের কথা। তাহলে ক্রোমোজোম গুলা মানে স্পিন্ডল যন্ত্রের দুইটার মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল, আর এই বিষুবীয় অঞ্চলে যে সজ্জিত থাকে এই বিষয়টাকে বলা হয় কি বলা হয়? মেটাকাইনেসিস। ওকে, আচ্ছা, এখন হচ্ছে মানে আমরা তো মাঝখানের কথা লিখলাম, এখন লাগবো মোটা সম্পর্কে। তাহলে ক্রোমোজোম গুলা কি হবে? ক্রোমোজোম গুলা সবচেয়ে বেশি খাটো মোটা হয়, ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়। ওকে, ভাইয়া ক্রোমোজোম বানানটা কি এই যে দন্ত খাটো স হবে না বর্গীয় জ এই হবে? জিনিসটাকে কি বলে? আচ্ছা, হ্যাঁ কি বলছো? ক্রোমোজোম বানানটা কি বর্গীয় জ হবে না দন্ত স হবে? আচ্ছা, ওয়াইট, এক মিনিট, হ্যাঁ বলো আরেকবার বলো, কি বলছো? ক্রোমোজোমের বর্গীয় জটা হবে নাকি দন্ত স হবে? আচ্ছা আচ্ছা, বলি, এখন হচ্ছিল ক্রোমোজোমের দন্তাংশ বর্গীয় জ। এটা হচ্ছে তোমার কে কিভাবে লিখতেছে, তোমার ইংলিশ টার্মটা হচ্ছে ক্রোমোজোম, বুঝছো? এটাকে তুমি বাংলায় কিভাবে স্পেল করতে মানে স্পেলিংটা করতেছো? ইংলিশ হচ্ছিল এস, কেউ এটাকে বর্গীয় জ বলতেছে, কেউ এটাকে দন্তাংশ বলতেছে। আসলে তোমার দুইটাই কারেক্ট। তুমি মানে বইয়ে বেশিরভাগ জায়গায় দন্তাংশ দেওয়া, তুমি দন্তাংশ দিও, সমস্যা নাই, কিন্তু তুমি বর্গীয় জ চাইলেও দিতে পারো। ওকে, তোমারটা কাটবে না। এটা হলো কে কিভাবে স্পেলিং করতেছে, বাংলায় কোনো ভুল নাই। ঠিক আছে, ওকে, জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে পরে দেখি। এখন তোমরা আমার একটা উত্তর দিবা। এক হচ্ছে তোমার, আমরা তো বাজারে দেখি যে লিকুইড দুধ, না আরেকটা দুধ পাওয়া যায় যেটা হচ্ছে চায়ের দোকানে, ওই দুধটাকে কি বলে জানো তোমরা? ওইটাকে বলা হয় কনডেন্সড মিল্ক। কি মিল্ক? কনডেন্সড মিল্ক। আচ্ছা, এখন কথা ছিল কনডেন্সড মিল্ক কেন বলে? এই যে তোমরা যে ডেনিশ, তারপর ছিল আর কি কি পাওয়া যায়, যে কৌটা দুধগুলা লিকুইডের মধ্যে খুব গাঢ় থাকে ওইগুলা, এখন ওইগুলাকে কেন কনডেন্স মিল্ক বলতেছে জানো? ওইগুলা কজ ওইটার ঘনত্ব বেশি, যেটার ঘনত্ব বেশি মানে কনডেনসেশন বাংলা কি? ঘনত্ব। তাহলে একটা জিনিস সবচেয়ে বেশি দাও, সবচেয়ে বেশি খাটো মোটা হইতেছে, তাহলে এর ঘনত্ব কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে ঘনত্ব। তাহলে ঘনত্ব যদি বাড়ে এটাকে আমরা কি বলবো? এজন্য ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা হয়, একে কনডেনসেশন বলে। এখন বুঝছো কেন কনডেনসেশন বলতেছে? হচ্ছে তোমার এখানে ঘনত্ব বাড়তেছে, ঘনত্ব ইংলিশ কি? কনসেন্ট্রেশন, মানে তোমার হচ্ছিল এই কনডেন্সড হইতেছে জিনিসটা, দ্যাটস ওয়াই কি বলতেছে এটাকে
তোমার কন্ডেনসেশন। ক্লিয়ার? মোটামুটি সবচেয়ে বেশি খাটো মোটা হইতেছে। আমি এই ধাপটা শেষ করার পর তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব, যে এই ধাপে আমি যে শেষ করলাম তোমরা কি কি প্রবলেম ফেস করছো। সো তোমরা, আমি আগে ধাপগুলা সবগুলা লিখি, দেন তোমাদের প্রশ্ন করব। তাহলে দেখো, আমরা কিন্তু এক্সট্রা কিছু লিখতেছি না, আমরা মাঝখানে শুরু করছিলাম, মাঝখানে সম্পর্কে দুইটা কথা লিখছি, দেন মোটা নিয়ে লিখতেছি। তাহলে একটা লিখলাম সবচেয়ে বেশি খাটো মোটা হয়, এজন্য আগে কি বলা হয়, কন্ডেনসেশন বলে। এখন কথা হচ্ছে, এই যে কন্ডেনসেশন হইতেছে এটা কোন মাত্রায় হয়, মানে কিভাবে হইতেছে প্রসেসিংটা, এটা আমি তোমাদের দেখাই। এই ধরো এইরকম ক্রোমোজোম পেঁচায়া পেঁচায়া এই যে এইরকম ভাবে হইছে। সো ধরো তুমি তোমার আশেপাশে পেঁচানো জিনিস তুমি কি কি দেখছো? একজন মাইক অন করো। হ্যাঁ, তুমি বলো তোমার আশেপাশে পেঁচানো জিনিস কি দেখছো, অতিমাত্রায় পেঁচানো? জিলাপি আছে, তারপরে আরে কি অনেক এরকম অনেক জিনিস আছে না, মানে যেটা আছে যে কয়েল, কয়েল দেখছো পেঁচানো, এটা কিন্তু হালকা পেঁচানো, সেটা আমি কয়েল বলতেছি, ঠিক না? তুমি দাও এনে কি পরিমাণ পেঁচাইছে, এটাকে তুমি কয়েল বললে এটার অপমান করা হবে। ওকে, আচ্ছা এটাকে কয়েল বলো, এটা কি করো? আচ্ছা তোমরা হচ্ছিল আপাতত মাইকটা অন রাখো, আমি এটা শেষ করি, দেন তোমাদের প্রশ্নের আমি উত্তর দিব। আচ্ছা এই না হচ্ছিল, এটাকে কি বলা হয়, কয়েল। আমি একজন নর্মাল মানুষ, আমাকে তুমি ম্যান বললা। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ বলো এখন। হ্যাঁ বলো, কি প্রশ্নটা কি করছিল একজন? আচ্ছা এখন এখন বলো প্রশ্নটা কি করছিল? এই আগে আগে একজন প্রশ্ন করছিল, প্রশ্নটা করো আবার। আচ্ছা তোমাদের প্রশ্ন আছে কোনো? কুণ্ডলী আর কয়েলের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা বুঝাইতেছি। আর আচ্ছা এতটুকুই তাহলে তোমাদের প্রশ্ন নাকি? আচ্ছা এতটুকুই প্রশ্ন? আচ্ছা তাহলে আমরা আবার শুরু করি। একজন একজন প্রশ্ন করছো যে মানে বেসিক ডিফারেন্সটা কি কুণ্ডলী আর কয়েলিং। এটা হচ্ছে তোমার বাংলা ইংলিশ, এটা এক কথাই, বুঝছো? কুণ্ডলী দেখো এনে হচ্ছিল এই প্রসেসটাকে আমি বলতেছি কয়েলিং, কিন্তু এনে অতিমাত্রায় পেঁচানো হইতেছে। কি অতিমাত্রায় পেঁচানো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সুপার কয়েলিং। এটাকে কি বলবো, সুপার কয়েলিং, বুঝছো? তাহলে ক্রোমোজোম গুলা অতির মাত্রায় পেঁচানোর কারণে এরকম হইতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি কি সুপার কয়েলিং। তাইলে এই কন্ডেন্স ক্রোমোজোম গুলা কি হয়, খাটো মোটা কি হইতেছে, একটা অতিমাত্রায় কয়েলিং এর প্রক্রিয়াটা হয়। তাহলে এই প্রক্রিয়াটি একটি অতিমাত্রায়
ঠিক অতিমাত্রায় কয়েলিং এর মাধ্যমে হইতেছে। দ্যাটস ওয়াই প্রসেসটাকে বলতেছি আমরা সুপার কয়েলিং। এই প্রক্রিয়াটি একটি অতিমাত্রায়, এই যে কুণ্ডলী আর হচ্ছে কয়েলিং এক কথায়, বুঝছো? এটা বাংলা ইংলিশ। অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়ায় হয়, এজন্য একে সুপার কয়েলিংও বলে, সুপার কয়েলিং ও বলে। ওকে, তাহলে আমরা এই যে দেখো, এটা খাটো মোটা নিয়ে কথা হইতেছে। আমরা আসলে মাঝখানে সম্পর্কে দুইটা লাইন লিখছি, মোটা সম্পর্কে দুইটা লাইন লিখছি। ওকে, এখন তোমরা একটা জিনিস বলো, একটা জিনিস মোটা হইছে, তো জিনিসটা দেখতে স্পষ্ট হবে নাকি অস্পষ্ট হবে? তাহলে তুমি এখন খুব সহজভাবে এর সংখ্যা, আকার, আকৃতি ডিফাইন করতে পারবা। সো তখন ক্রোমোজোমের সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়। ওকে, তাহলে তখন ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি খুব সহজে নির্ণয় করা যায়। আচ্ছা, এখন আরেকটা কথা, আমি তোমাদের হচ্ছিল প্রথম ধাপ পড়ানোর সময় একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা? যে মোটা কথাটা জেনেই থাকবে, এনেই মনে রাখবা একটা কিছু না কিছু বিভক্ত হবে বা বিভাজন বা বিভক্ত হবে, নাকি? এই কথাটা কিন্তু আমি প্রফেসে বলছি, যারা প্রথম ক্লাস করছো জানো যে জেনেই মোটা কথাটা আছে ওই নেই বিভাজন বা বিভক্ত কথাটা আসবে। সো যেহেতু এখানে মোটা কথাটা আসছে, সেহেতু কি হবে? বিভাজন বা বিভক্ত কথাটাও আসবে। তাহলে কি হবে? এখানে ক্রোমোজোমে বিভাজন বা বিভক্ত দেখা যাবে। তুমি দেখো জিনিসটা কিরকম ভাবে আছে। প্রথমে ছিল এইরকম ক্রোমোজোমটা, তখন প্রোফেজ ধাপে সেন্ট্রোমিয়ার, মানে এই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত এর অনুদৈর্ঘ্য বিভাজন হয়েছিল। কিরকম হয়েছিল বিভাজনটা? এরকম মাঝখান দিয়ে। হওয়ার পরে এটা সিনারিওটা অনেকটা এরকম হয়েছে। এখন তাইলে তোমার যেহেতু অনুদৈর্ঘ্য ভাবে বিভাজিত হয়ে গেছে একবার, এখন কিভাবে বিভক্ত হবে? অনুপ্রস্থ, নাকি? এখন অনুপ্রস্থ। তাহলে ক্রোমোজোমের কি হবে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা সরকারি ধাপ বলছিলাম যে এটা কি তুমি সবগুলা ধাপই লিখতে পারবা। সরকারি ধাপ কি ছিল? ধাপটা যে এর নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ, মানে এর নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন থেকে যায়। প্রোফেজের ক্ষেত্রেও বলছি জিনিসটা, প্রোমেটাফেজেও বলছি, কিন্তু এখন এসে জিনিসটা বিলুপ্ত হবে। তুমি প্রোফেজে বলছিলা যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, প্রোমেটাফেজে বলছো বিলুপ্তি চলতে থাকে। তাহলে বিলুপ্তিটা সম্পূর্ণ হয় কোন ধাপে? 3 নাম্বার ধাপে। মানে তুমি চিন্তা করো, একজন দৌড় দিবে, একজন 1 বললো, 1 বললে কি প্রতিযোগিতা শুরু হইলো? না, 1 বললেও শুরু না, 2 বললেও শুরু না। যখন 3 বলে তখন যে মানে এটা কি হয়? শুরু হয়, নাকি? প্রতিযোগিতাটা, কম্পিটিশনটা। সো এটা দিলে বিলুপ্তিটা শুরু হয়েছিল 1 এ, শেষ হবে সম্পূর্ণ হবে কয়নে? 3 তে। সো কি হয়? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ওকে, এই যে এখন এই সেম জিনিসটা এটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। এখন তুমি চিত্রটা কিভাবে আঁকবা? ফার্স্ট অফ অল তুমি এরকম একটা টান দিবা, টান দিছো, দেন কি করবা? দেন এর মাঝ বরাবর এরকম একটা ডট 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 দিলা। এটা তুমি পরবর্তীতে মুছতে পারো। দেন তুমি হচ্ছিল এই অনুযায়ী আঁকবা। এক দুইটা দিলেই এনাফ। ওকে, এখন এনে তুমি মাঝখানে, যেহেতু মাঝখানে থাকবে, ওকে, তারপরে কি করবা? এই
তুমি হচ্ছিল সময় নিয়ে আঁকবা, তো দেন এই অনুযায়ী দিয়ে দিবা, তোমার চিত্র শেষ। তাহলে আমাদের মেটাফেজ ধাপ শেষ। এখন তোমরা তোমাদের প্রশ্নটা করো যে মেটাফেজে তুমি কোন জায়গাটা বুঝো নাই, ওই জায়গাতে প্রশ্ন করতে পারো। ভাই এখান থেকে আর কি হ্যাঁ কোন বলো। ধরনের প্রশ্ন আসতে পারে, মানে আর কি কি কোন টাইপের প্রশ্ন আসবে? আচ্ছা, তোমার হচ্ছিল তোমার উদ্দীপক দেখে বুঝতে হবে যে তোমার মেটাফেজ ধাপের কথা বলছে। ওকে, তখন তোমাকে বলবে যে উদ্দীপকে যেই ধাপটি বোঝানো হয়েছে সেই ধাপটি ব্যাখ্যা করো। দেন তুমি লিখবা উদ্দীপকে মেটাফেজ ধাপটির কথা উল্লেখ করা হয়েছে যা মাইটোসিসের অন্তর্ভুক্ত। মেটাফেজ ধাপটি নিম্নে বর্ণনা করা হলো। দেন তুমি ফার্স্টে চিত্রটা দিবা। ওকে, চিত্রটা দেওয়ার পর এই যে এই 7টা ধাপ লিখে দিয়ে আসবা। তুমি দেখো আরেকবার আমি বোঝাই। প্রথমেই তুমি মেটাফেজ কথাটা মনে হওয়ার সাথে সাথে তুমি মনে রাখবা মাঝখানে আর মোটা। কী কী মনে রাখবা? মাঝখানে আর মোটা। তাইলে দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল, যেটাকে বলতেছি আমরা কি নিরক্ষীয় অঞ্চল। দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলতেছি? নিরক্ষীয় অঞ্চল। ওকে, আর হচ্ছে হলো ক্রোমোজোমগুলো এই নিরক্ষীয় অঞ্চল বা বিষবীয় অঞ্চল, ক্রোমোজোমগুলো কি হয় এই নিরক্ষীয় আর বিষবীয় অঞ্চলে থাকে। এই যে থাকার বিষয়টা, এটাকে আমরা বলতেছি কি মেটাকাইনেসিস। থাকার বিষয়টাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। আচ্ছা, এখন ক্রোমোজোমগুলো এই ধাপে সবচেয়ে বেশি খাটো মোটা হয়। তোমার উদ্দীপকে তোমাকে কিভাবে উদ্দীপকটা ধরবা আমি তোমাকে বোঝাই। তোমার উদ্দীপকে দিবে যে এরকম একটা ধাপ যেটার মধ্যে ক্রোমোজোমগুলো বিষবীয় অঞ্চলে থাকে। ওকে, আর নাহলে বলবে সবচেয়ে বেশি খাটো মোটা হয়। ওকে, আর নাহলে বলবে এখানে অতিমাত্রায় কয়েলিং দেখা যায়। আর নাহলে তোমারে বলবে যে সংখ্যা আকার আকৃতি খুব সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারবা। এরকমভাবে তোমাকে ক্লু দিবে, ওইটা থেকে তোমার বুঝতে হবে মেটাফেজ বুঝাইছে। যে তুমি ফার্স্টেই মনে রাখবা মাঝখানে দ্বারা প্রথম 2টা ধাপ, দেন মনে রাখবা মোটা দ্বারা হচ্ছে পরের 2টা ধাপ। ওকে, তাহলে মোটা হইলে এটা কি আকার আকৃতি খুব সূক্ষ্মভাবে তুমি নির্ণয় করতে পারবা। আর মোটা যেখানে আছে মনে রাখবা ওই নিয়ে বিভাজন বা বিভক্তির কথা আসবে। এটা এই পুরো অধ্যায়ের জন্য এটা কাটবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এলো ওই যে সরকারি ধাপটা এখানে বেসরকারি করে দিলাম। যে সম্পূর্ণ বিলুপ্ত আমরা লিখতেছিলাম বিলুপ্ত হয়, ওইটা এখানে সমাপ্তি ঘটলো, সম্পূর্ণ বিলুপ্তি হয়। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে বলো। কারো কোনো জায়গা বুঝছো না এরকম আছে থাকলে বলতে পারো। ভাইয়া আর কি পরীক্ষা এটা আসলে হ্যাঁ, পরীক্ষা এটা আসলে প্রাণী কোষের যে ওই যে অ্যাস্টারসি দেখা যায় ওইটা কি দিব না, আর কি 2টা চিত্রই আঁকবো প্রাণী কোষ উদ্ভিদ কোষের? না, তুমি হচ্ছে এলো উদ্ভিদ কোষ প্রাণী কোষ, এখন তো তোমার বই আলাদা, তোমার হচ্ছে জুওলজি বোটানি আলাদা। তুমি শুধু বোটানি যে তুমি উদ্ভিদ কোষটা দিয়ে আসবা, প্রাণী কোষে তুমি চাইলেও লিখতে পারো ব্যাখ্যার মধ্যে, কিন্তু উল্লেখ করে দিবা প্রাণী কোষের ক্ষেত্রে, কিন্তু তোমার প্রাণী কোষ দেওয়ার দরকার নাই। তোমার এমনিতেই এত কিছু মানে এই চিত্র আঁকার পর ওইগুলো লেখার পর তোমার বেশি টাইম থাকবে নাতে। সো এই 7টা ধাপ দিলে তুমি ফুল নাম্বার পাবা। হ্যাঁ, আরেকজন কি বলতেছিলা? ভাইয়া মানে আর কি কোনোভাবে বুঝতে হবে যে এটা মেটাফেজের কথা বলছে, তারপর কি বইয়ের সংজ্ঞাটা দেয়া, তারপরে আর কি এই 7টা স্টেপ লিখলে না? না, তোমার সংজ্ঞা দেওয়ার দরকার নেই, বুঝছো। তুমি শুধু উদ্দীপকে প্রথমে লাইনে লিখবা যে উদ্দীপকে ক্লু থেকে আমরা বুঝতে পারি যে এটি মেটাফেজ ধাপের কথা উল্লেখ করেছে। এখান নিচে মেটাফেজ ধাপ সম্পর্কে বর্ণনা করা হলো। প্রথমে তুমি চিত্র দিবা, দেন 7টা ধাপ দিবা, তোমার প্রশ্ন শেষ। তোমাকে ফুল নাম্বার দিতে স্যার বাধ্য। এমনি চিত্র খারাপ হইলে 1 কম দিতে পারে, নাহলে ফুল নাম্বার দিবে। ওকে, আর কোনো প্রশ্ন? জি ভাই। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা সামনে আগাই নাকি? ওকে, জি ভাই আগাম। আচ্ছা, তাহলে আমাদের মেটাফেজ শেষ। এখন হচ্ছিল আমরা অ্যানাফেজ। এখন আমরা কি পড়বো? অ্যানাফেজ। আচ্ছা, এখন এই তোমরা আমাকে একটা প্রশ্ন দিবা, মানে একটা কথা বলবা, প্রশ্নের উত্তর। এই অ্যানার নাম শুনছো তোমরা? অ্যানা কেউ শুনছো? অ্যানা নাম শুনছি তো ভাই, মেয়েদের নাম। আরে মেয়েদের নাম না, মানে বাসের না, অ্যানা বাসের নাম শোনো নাই?
ও শুনছি ভাই। আচ্ছা জি ভাই আমি শুনে ভাই। আচ্ছা আচ্ছা, মানে কি, মানে নামটা বললেই যে মেয়েদের নাম, আগে তো চিন্তা করবা আশেপাশে অন্য কিছু চিন্তা করবা, দেন ওই দিকে যাবা। আচ্ছা, তাহলে হচ্ছে বাস। ভাই আমার মাথায় বাসের কথা আসছে। আচ্ছা আচ্ছা, বেড়া নাই। আমরা সবাই ফ্রি, আমি তোমার থেকে খুব বেশি সিনিয়র না, মাত্র 3 বছরের সিনিয়র। আচ্ছা, এখন তোমরা যে সময়টা পার করে আসছো আমিও পার করছি, সো আমি জানি বিষয় না। আচ্ছা, এখন কথা ছিল অ্যানাবাস কিসের জন্য বিখ্যাত, একজন বলো। ভাই ইয়েস, দ্রুত গতির জন্য। সো তুমি এই অ্যানাফেজটা মনে রাখবা অ্যানাবাস দিয়ে, কি দ্বারা? অ্যানাবাস। ওকে, অ্যানাবাস দ্বারা মনে রাখবা। অ্যানাফেজ হচ্ছিল অ্যানাবাস। তাইলে এই অ্যানাফেজের অপর নাম হচ্ছে, এর ধাপের অপর নাম গতি পর্যায়। কি? গতি পর্যায়। কারণ আমরা জানি অ্যানাবাস কিসের জন্য বিখ্যাত? তার গতির জন্য বিখ্যাত, এজন্য এর অপর নাম কি? গতি পর্যায়। আচ্ছা, তাহলে অ্যানাফেজ হচ্ছে এ ধাপের অপর নাম গতি পর্যায়। আগে আমরা একটা জিনিস লিখছিলাম না, এই যে মানে সম্পূর্ণ বিভক্তির কারণে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। এই যে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হইতেছে, এই কথাটাই এখন লিখব যে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির মাধ্যমে কি হইতেছে? সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির মাধ্যমে দুটি হোয়াইট আচ্ছা দেখো, আমরা যেটা পড়তেছিলাম ছিল অ্যানা এই সবার কি এরকম নাকি? হ্যাঁ আমার নেটে যা প্রবলেম দেয়, টাস করে দেখি ইয়ে জায়গা। জি ভাইয়া, সব মনে হয় একই অবস্থা নাকি ভাই? ভাইয়ার ওয়েবসাইটে সম্ভবত সমস্যা। ফোনে ডিস্টার্ব দিতেছে সম্ভবত। হ্যাঁ, লো ব্যাটারি দেখে আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, আসতেছি আমি 1 মিনিট। আচ্ছা ভাই, সৈয়দ নজরুলের কে আসছে ওই জায়গায়? হ্যালো, মিন্টু কলেজ। কোন শাখায় তুমি কোন শাখায়? এই সি 277 রোড। তোমার? ও, আমি এতে 41 পেলাম। আর কেউ নাই সৈয়দ নজরুলের? আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসছি। এনে ছিল একটা ফোন আসছিল, বুঝছো, মেসেঞ্জারে একটা ফোন দিতেছিল আমার বোন, বোঝে নাই, ক্লাসে ছিলাম। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির মাধ্যমে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। ওকে,
আচ্ছা, দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। এখন হচ্ছিল দুটো অপত্য ক্রোমোজোম সৃষ্টি হলো। এই অধ্যায়টা আমরা বলছি গতি পর্যায়। কেন বলছি? কারণ আগে ছিল মাঝখানে, এই দেখো আগে ক্রোমোজোম গুলা কই ছিল মাঝখানে, এখন ওদের গন্তব্য হচ্ছিল ওই মেরু। গন্তব্য কি? মেরু। এখন ওইগুলো যাইতে হলে কি হইব? ওদের মধ্যে হচ্ছে কি হতে হবে? গতি সঞ্চার হতে হবে। তাহলে ক্রোমোজোম গুলার কি হয়? মেরুমুখী সঞ্চালন। এই তো মেরুমুখী সঞ্চালন হয়। এটা তো মেরু, এটা মেরু না? এই হচ্ছিল মেরুমুখী সঞ্চালন ঘটে। তাহলে অপত্য ক্রোমোজোম গুলোর কি হয়? অপত্য ক্রোমোজোম গুলোর মেরুমুখী চলন দেখা যায়। মেরুমুখী চলন দেখা যায়। ওকে, এখন মেরুমুখী চলনে জিনিসটা আসলে কিরকম হয় তোমার চিত্র আঁকে আমি দেখাই। চিত্রটা কিরকম হবে? এরকম একটা টান দিবা, দেন হচ্ছিল এখন তো বিভক্ত হয়ে গেছে না, এরকম। এই হচ্ছে তোমার চিত্র। ওকে, এখন দেখো এই মেরুমুখী চলন যে হইতেছে, এখন তোমরা বলবা ভাই আগে তো চিত্রটা ছিল এইরকম, এখন এরকম কেন হলো? আমরা তো বললাম যে সম্পূর্ণ বিভক্তি হইছে, দেন কিরকম হয়ে গেছে? এই যে একটা, এই যে একটা। তখন যে মেরুমুখী চলনটা হইতেছে, এই যে দেখো মেরুমুখী চলনে এই যে এইটা হচ্ছিল কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা কি অগ্রগামী নাকি অনুগামী? দেখো সেন্ট্রোমিয়ারটা কিন্তু অগ্রগামী, মানে সামনের দিকে আছে। দেখো এই দিকে এটা গন্তব্য, গন্তব্যের দিকে আছে সেন্ট্রোমিয়ারটা, সো সেন্ট্রোমিয়ার অগ্রগামী। এনে গন্তব্য এটা, এদিকেও সামনে আছে কোনটা? সেন্ট্রোমিয়ার। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অগ্রগামী। ওকে, আর বাহুগুলা কিরকম? বাহুগুলা হচ্ছিল অনুগামী। একটা হচ্ছিল অগ্রগামী, একটা অনুগামী। সো মেরুমুখী চলনে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলি অনুগামী। ওকে, আচ্ছা, এখন হচ্ছিল এই যে মেরুমুখী চলনটা হয় না, তখন ক্রোমোজোম গুলা বিভিন্ন শেপ হয়। এর মধ্যে আছে বি, এল, জে, আই। এখন দাও এই যে বি এর ক্ষেত্রে কি হইতেছে? এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ারটা, দুই সাইডে দুইটা বাহু, তাহলে এই সেন্ট্রোমিয়ারটা কি মাঝখানে আছে না? সো এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, কারণ এটা সেন্টারটা কোনে আছে? একদম মাঝখানে। সো এটাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক। ওকে, দাও এইটা এল এর ক্ষেত্রে কিরকম হইতেছে? এল এর ক্ষেত্রে দাও এই যে মানে মাঝখানে নাই, মোটামুটি মাঝখানে না? এই দাও এই পার্টটা আর এই পার্টটা প্রায় সমান, কিন্তু না, এটা হালকা একটু বড়। এটা কি মোটামুটি মাঝখানে? এটা একদম মাঝখানে, দ্যাটস ওয়াই এটা মেটাসেন্ট্রিক। এটা মোটামুটি মাঝখানে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। ওকে, আর জেডটা মনে রাখবা জ্যাক দ্বারা। জেতে হচ্ছে জ্যাক, জেতে হচ্ছে জে, আর একতে হচ্ছিল অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, আর আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। তোমার শেষের ধাপে তুমি বলবা যে এ সময় ক্রোমোজোম গুলো ইংরেজি ভি, এল, জে, আই আকৃতির হয়। ওকে, আচ্ছা, তখন তুমি চাইলে এই যে এই কথাগুলো লিখতে পারো যে 6 নম্বরে বি আকৃতির হলে মেটাসেন্ট্রিক, এল আকৃতির হলে সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতির হলে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক বলা হয়। ওকে, 7 নম্বরে বলবা যে অপত্য ক্রোমোজোম গুলা মেরুর কাছাকাছি পৌঁছালে, মানে এর কাছাকাছি পৌঁছালে এই পর্যায়ে সমাপ্তি ঘটে। তাহলে অপত্য ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছালে এ পর্যায়ের সমাপ্তি ঘটে। ওকে,
দেখো কি বুঝাইতেছি, তোমার দেখো অ্যানাফেজ আমরা মনে রাখবো অ্যানাবাস দ্বারা। অ্যানাবাস কিসের জন্য বিখ্যাত? অ্যানাবাস তার গতির জন্য বিখ্যাত, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো কি গতি পর্যায়। আর হচ্ছিল এটার সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির মাধ্যমে প্রথমে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হইতেছে, দেন হচ্ছিল অপত্য ক্রোমোজোমগুলোর কি হয় মেরুমুখী চলন দেখা যায়। আর মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার কীরকম হয়? সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলা অনুগামী। এ সময় এগুলা বিএল যে আকৃতি দেখায়। তখন তুমি বলতে পারো যে বি আকৃতির হলে মেটাসেন্ট্রিক, এল হলে সাব, জে হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক। এবং অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। এখন এই ধাপের মধ্যে কারো কোনো সমস্যা আছে থাকলে বলো। ভাই 4 নাম্বার আর 5 নাম্বার স্টেপটা একটু দেখান। আচ্ছা প্রবলেম দিছি, বলতে পারিনি। আচ্ছা দাও, এই 4 নাম্বারটা হচ্ছে যে মেরুমুখী যখন চলন ঘটতেছে না, এই মেরুমুখী চলনের সময় এই দেখো মেরুমুখী চলনের ক্ষেত্রে এই দেখো এই সেন্ট্রোমিয়ারটা কি হইতেছে অগ্রগামী, এবং এই বাহুগুলা কীরকম অনুগামী হইতেছে, এই বিষয়টাই বলতেছি। এবং এগুলা বিভিন্ন শেপের হইতে পারে, এগুলা এরকম ভি শেপের হইতে পারে, এরকম হচ্ছিল এল শেপের হতে পারে, এইরকম হচ্ছিল জে শেপের হইতে পারে, বা এইরকম আই শেপের হইতে পারে। ওকে, এইগুলা এই যে বি হলে ওইটাকে মেটাসেন্ট্রিক, এল হলে এটা মোটামুটি মাঝখানে, দ্যাটস ওয়াই সাব মেটাসেন্ট্রিক, আর জে হলে জ্যাক একটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই মানে কি টেলোসেন্ট্রিক। বুঝছি আমরা? কারো সমস্যা আছে? আচ্ছা, এখন আমি তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করি। দেখো এই জিনিসটা নিলে তোমরা হচ্ছিল পরীক্ষার হলে সাফার করবা। এনে দেখো একটা জিনিস বললাম যে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয় নাকি, দুইটা অপত্য। আর এই ধাপে আইসা বললাম যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। দেখো দুইটা জিনিস কিন্তু ঘুরায় ফুরে সেমই, দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হওয়া মানে তো দুইটা ক্রোমোজোম সৃষ্টি হওয়া, ঠিক না? তো দুইটা কথা কি সেম হয়ে গেল না? তোমার পরীক্ষায় যদি এখন আসে যে তোমার অপত্য ক্রোমোজোম কই সৃষ্টি হয়, অপত্য সেন্ট্রোমিয়ার কই সৃষ্টি হয়, কথা তো ঘুরে ফিরে একটা সেমই হইলো, কারণ অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হওয়া মানে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হওয়া, ঠিক না? এখন তাহলে তুমি কি করবা? এই জিনিসটা আসলে তোমার বইয়ে ভুল দেওয়া, ঠিক আছে, আবুল হাসান স্যারের। সো আমাদের কিছু করার নাই, আমাদেরও ভুল জানতেই হবে। সো তুমি এটা এভাবে মুখস্থ করবা যে জিনিস কিন্তু দুইটা সেমই, তুমি এভাবে মুখস্থ করবা। যদি তোমার পরীক্ষায় আসে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার, তুমি দাগায় আসবা কি মেটাফেজ। আর যদি তোমার পরীক্ষায় আসে দুইটা অপত্য ক্রোমোজোম, তাইলে তুমি কি দাগায় আসবা? অ্যানাফেজ। এটা কিন্তু মেডিকেলে আসছে। কই আসছে? মেডিকেলে। ওকে, আচ্ছা, কনফিউশনটা ক্লিয়ার হইছে? কারো কোনো সমস্যা আছে? নাহলে আমি পরের ধাপে চলে যাব। নাই সমস্যা? ভাইয়া অনুগামী আর পশ্চাৎগামী কি একই জিনিস? ইয়েস। আচ্ছা ওকে, তাহলে আমরা সামনে আগাই। দেখো এখন হচ্ছিল আমরা শেষ ধাপ টেলোফেজ পর্ব। দেখো আমরা যারা প্রথম ক্লাস, আমি আজকে প্রথমেই জিজ্ঞাসা করছি যে কারা গত ক্লাস করো নাই তারা বলো। এখন দাও, একজন বলছিল যে আমি প্রথম ক্লাসটা করে আসছি, দ্যাটস ওয়াই তার আমি কিছু বলি নাই। কিন্তু প্রথম ক্লাসটা যদি না, আমি দ্বিতীয় ক্লাসে পড়াইছি সরি, আচ্ছা তোমার প্রোফেজ যে পড়াইছিলাম না, ওই প্রোফেজের সবগুলো এনে লিখবো। এরা মনে রাখবা প্রোফেজের উল্টা, বুঝছো? তুমি প্রোফেজে যা লিখছো তার উল্টাটা এনে লিখবা। আচ্ছা, প্রোফেজের ক্ষেত্রে আমি একটা টেকনিক দিছিলাম যে একটা ওয়ার্ড কীভাবে মনে রাখবা, একটা টান করা রাবার হঠাৎ ছেড়ে দিব নাকি, তাহলে টান করা রাবার হঠাৎ ছেড়ে দিবা। এখন কি করবা? ওই রাবারটাকে আবার টান দিবা, তাইলে যেটা হবে এই জিনিসগুলাই লিখবা। তাইলে কি হবে? ধরো আগে তুমি ছাইরা দিছিলা টান করা রাবারটা, তাহলে ক্রোমোজোমগুলা কি হয়েছিল তখন? ক্রোমোজোমগুলা তখন খাটো মোটা হয়েছিল। তাহলে এখন কি হবে? এখন হচ্ছিল ক্রোমোজোমগুলা সরু লম্বা হবে, কারণ তুমি এখন রাবারটা টান দিছো। রাবার টান দিলে যা হবে তাই লিখবো। ওকে, এখন রাবার বলতে আমি বোঝাইছি ক্রোমোজোম। ওকে, দাও তাহলে ক্রোমোজোমগুলা কি হবে? ক্রোমোজোমগুলো, আচ্ছা এনে প্রথমে লিখবা, প্রথমে ওই আগের কথাটা দিয়ে শুরু করব যে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুতে এসে পৌঁছালে এ ধাপে শুরু হয়। অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে
স্থির দুই বিপরীত মেরুতে পৌঁছালে এ ধাপের সূচনা হয়। ওকে, আচ্ছা এখন লিখবো যে রাবারটা টান টান ছিল, ওইটাকে ছেড়ে দিছি, মানে না টান দিছি আবার, তাহলে ক্রোমোজোমগুলো কি হবে? ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়। ক্রোমোজোমগুলো ক্রমশ সরু ও লম্বা হয়। ওকে, আচ্ছা দেন সরু লম্বা হইলো একটা জিনিস, তাইলে তোমার সরু এবং লম্বা হইলো, আচ্ছা বুঝলাম। এখন একটা জিনিস বলো, জিনিসটা কি তোমার জল যোজন ঘটবে নাকি জল বিয়োজন ঘটবে? আচ্ছা এই একজন মিন্টু কলেজে ছিল না, মাইক অন করো তো। দুজন। হ্যাঁ কি বলছো? এখানে দুজন করতে। আচ্ছা প্রফেসর ওটা না, প্রফেসর দুজন করতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রফেসর তোমার নাম কি? তামিম। তামিম, তুমি মিন্টু কলেজ? জি। আচ্ছা ভাই তামিম, আমিও মিন্টু কলেজ। তোমার নাম কি? রুয়ানি। রুহানি। জি ভাই। আচ্ছা আমরা 2 দিন ক্লাস করলে নাম মুখস্থ হয়ে যাবে, তামিম রুহানি, 2টা নাম মুখস্থ হইলো, সামনে ক্লাসে থাইকো। আচ্ছা পরে আস্তে আস্তে সবারটাই মুখস্থ করবো, তারা নাই দাও। তাহলে ক্রোমোজোমগুলো সরু লম্বা হয়। আগে কি ঘটছে? প্রোফেজে কিন্তু জল বিয়োজন ঘটছে, সো এখানে কি ঘটবে? জল যোজন ঘটবে। তাহলে কি হয়? ক্রোমোজোমগুলোর জল যোজন দেখা যায়। আচ্ছা তারপর এই যে তুবা আসো এখনো লাইনে, হোলি ক্রস। জি। আচ্ছা এখন তুমি বলো, একটা জিনিস বিজা আর একটা জিনিস হচ্ছে শুকনা, তোমার কোনটাতে রং করতে সুবিধা হবে? শুকনা। শুকনা, তাহলে এনে জল যোজন ঘটছে, তাহলে এটা কি বিজা না শুকনা? ভেজা। ভিজা, তাহলে এনে রং করাটা কি ইজি নাকি টাফ? টাফ। তাহলে রং ধারণ ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। টাফ পাবে। ইয়েস, রং ধারণ ক্ষমতা হ্রাস পাইয়ে দাও, তোমরা শিখে ফেলছো কিন্তু। আচ্ছা এখন আমার সৈয়দ নজরুলের পোলাপানগুলা বলবে যে ভাই তোর মিন্টু কলেজ করলো, আমাদেরকে বঞ্চিত করলো। আচ্ছা এখন এতটুকু তো আমরা বুঝছি। এখন আরেকজন কে আসো, সৈয়দ নজরুলের কেউ মাইক অন করো। হ্যাঁ ভাই। হ্যাঁ নাম কি তোমার? শিশির। শিশির, ওকে। আর একটা নাম মুখস্থ হইলো শিশির। তুমি সৈয়দ নজরুল নাকি? জি ভাই। ওকে আচ্ছা এখন শিশির বলবা, আমরা আগে একটা জিনিস বিলুপ্ত করছিল, কি বিলুপ্ত করছিল 3 নাম্বার ধাপে? 3 নাম্বার ধাপে হ্যাঁ সরকারি ছিল, এগুলো বেসরকারি বানাইছি। জি ভাই। কি কি ছিল? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, 2টা বিলুপ্ত করছিল, ঠিক না? জি ভাই। হ্যাঁ এখন যেগুলা বিলুপ্ত করছিল এগুলা তো আবার পুনরাবির্ভাব লাগবো, নাহলে তো হবে না। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি ঘটবে? পুনরাবির্ভাব ঘটবে। ওকে, নিউক্লিয়ার মেমব্রেন ও আচ্ছা আরেকটা জিনিস বলো এখন, দাও এর আগে আরেকটা জিনিস শিশিরই বলবা। দেখো তোমার এনে রং ধারণ ক্ষমতা হ্রাস পাইছে, তাহলে জিনিসটা কি স্পষ্ট হবে নাকি অস্পষ্ট হবে? অস্পষ্ট। অস্পষ্ট, ভেরি গুড। তাহলে ক্রোমোজোমগুলো অস্পষ্ট হতে থাকে। দেন লিখবা তুমি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। ওকে আচ্ছা, ফলে দুই মেরুতে দুটি অপত্য ক্রোমোজোম অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। ঠিক আছে, দুইটা কি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, এখন হচ্ছে এলো তোমার স্পিন্ডল ফাইবারগুলা। আচ্ছা আরেকজন মাইক অন করো, সৈয়দ নজরুল কে আসো শিশির বাদে। এই আসি ভাই। হ্যাঁ নাম বলো। মোহাম্মদ।
তুমি তো আমার অনেক আগেও প্রশ্ন করছো। আচ্ছা মোহাম্মদ, তুমি বলবা যে আমাদের, যে তুমি কি আমার 2 নাম্বার ক্লাসটা করছো? না ভাই। আরে আচ্ছা, ব্যাপার না। তোমার 2 নাম্বার ধাপে আমাদের একটা জিনিস হঠাৎ করে চলে আসছিল। জিনিসটা কি জানো তুমি? মানে প্রো ফেজে ছিল না, স্পিন্ডল যন্ত্র, বুঝছো? স্পিন্ডল যন্ত্র কিন্তু প্রো ফেজে ছিল না, প্রো মেটাফেজে চলে আসছে। তাহলে এটা কি আমাদের শেষ মুহূর্তে দরকার আছে? না, ওইটাটা কিন্তু বের করতে হবে। তাহলে স্পিন্ডল যন্ত্রের কি হবে? থাকবে না বিলুপ্ত হবে? বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে। তাহলে স্পিন্ডল যন্ত্রগুলা বিলুপ্ত হয়, স্পিন্ডল ফাইবারগুলো বিলুপ্ত হয়। আচ্ছা, তাইলে আমাদের এই ধাপও শেষ। এখন চিত্রটা আমি আঁকি, চিত্রটা তুমি কিভাবে আঁকবা দেখাই। চিত্রটা খুবই সহজ। এই না একটা গোল দিবা, দেন আর একটু নিচে আর একটা গোল দিবা, বেশি নিচে দিয়ে ফেলছি। দেখবা আমি কিন্তু খুব সুন্দর সার্কেল আঁকতে পারি, দেখাই তোমাদের। দেখো কত সুন্দর সার্কেল, দেখছো? এই একটা ছোট একটা বড় হয়েছে। এই আসলে এটা কিন্তু আমি আঁকতেছি না, হচ্ছে এটা আমার আইপ্যাডে অটো হয়ে যায়। এই যে, ওকে। এখন দাও, এর ভিতরে দিবা একটা নিউক্লিওলাস, এনে দিবা একটা নিউক্লিওলাস। দেন কি করবা? যা মন চাই টান টুন দিয়ে রাখবা, যা মন চাই টান টুন দিয়ে রাখবা। এই এত হাসতেছে কে? ওকে, আমার চিত্র কি এতই খারাপ হয়? এত হাসতেছ? ওকে, এই যে এই যে চিত্র শেষ। ওকে, এই চিত্রটা কিন্তু খুবই বাজে হয়েছে, তোমরা সুন্দর করে রাখো, মানে শেপটা সুন্দর করে দিও, স্কেল দিয়ে আঁকবা তো। আচ্ছা, এই ধাপে তোমাদের কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারো। এই ধাপে তোমাদের কোনো প্রশ্ন আছে এই ধাপ নিয়ে? আচ্ছা, নাই। তোমরা তো তাহলে বুঝছো এই ধাপটা। আচ্ছা, এনে সৈয়দ নজরুল বি সেকশনে কেউ আসো? বি সেকশন আজকের ক্লাসে এই তোমরা ছেলেরা যারা আসো কোন? হ্যাঁ বলো। আজকে হাস্যকর জিনিস কি জানেন? আমার সি সেকশন গিয়ে বই রইছি বি সেকশনে। ও, তোমার বি সেকশন। রোল কত তোমার? আমার সেকশন সি, আমি বি সেকশনে গিয়ে আজকে সব ক্লাস সব করে আলাইছি। আরে ফাটাইছো, আমি তো বি সেকশনে ছিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের নিউক্লিয়াসের বিভাজন কিন্তু হয়ে গেছে, 2টা নিউক্লিয়াস হয়েছে। এখন তাহলে কি আমাদের কোষ বিভাজন সম্পূর্ণ হয়েছে? একজন বলো, কে আসো? দেখি আমি কার সাথে কথা বলি নাই আজকে। মোহাম্মদের সাথে বলছি। এই জেসমিন, মাইক অন করো। দেখো নিচে অপশন আছে মাইক অন করার। তুমি ক্লাসে আসো জেসমিন? আচ্ছা, ওর মনে হয়। বলেন। আচ্ছা, তোমার নাম কি জেসমিন? কোন কলেজ? সরকারি কলেজ। আচ্ছা, ময়মনসিং গভট। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এখন তুমি আমার একটা জিনিস বলো, যে এই যে একটা কোষ, এখন কোষের মধ্যে 2টা নিউক্লিয়াস হয়ে গেছে, তাহলে আমাদের কোষ বিভাজন কি সম্পূর্ণ হয়েছে? ভাই সমস্যা হতো, দেখা যাচ্ছে না তো স্ক্রিন, মানে নেটে মনে প্রবলেম করতেছে। আচ্ছা, নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, তুমি এমনি চিন্তা করো যে মানে আমরা তো নিউক্লিয়াসের বিভাজন পর্যন্ত হইছে, তাহলে কি 2টা কোষ হইছে না 2টা নিউক্লিয়াস হইছে আমাদের? 2টা নিউক্লিয়াস। 2টা নিউক্লিয়াস। কোষ কিন্তু হয় নাই। কোষ কখন হবে? যখন মাঝখান দিয়ে একটা বর্ডার হবে, মানে 2টার মাঝখানে কোষ প্রাচীর হবে, তখনই তো আমরা 2টার আলাদা আলাদা কোষ বলবো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এখন হচ্ছিল নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এখন আমরা সাইটোপ্লাজমের বিভাজন করব। কার? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। কি বলা হয়? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। আচ্ছা, দেখো এখন আমরা শুরু করি। আমরা এখন করব কি? সাইটোকাইনেসিস।
সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা তোমরা কিভাবে মনে রাখবা? সাইটোকাইনেসিসটা আমি তোমাদেরকে বোঝাই, উদ্ভিদ কোষেরটা আগে বোঝাই। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসটা কিভাবে ঘটে, মানে সাইটোপ্লাজমের বিভাজনটা। প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম শুনছো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা নিউক্লিয়াসের পাশে জালিকাকার বিন্যাস থাকে, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে ফ্যাগমোপ্লাস্ট। কি আসে হচ্ছিল ফ্যাগমোপ্লাস্ট আসে। ওকে, এবং এর সাথে কিছু ক্ষুদ্র বেসিকল যুক্ত হয়। এই যে কোষগহ্বর যেগুলা বড় এইগুলাকে বলা হয় বেকুওল, আর যেগুলা ছোট ওইগুলাকে বলে বেসিকল। তাহলে ক্ষুদ্র বেসিকল মানে কি? ছোট ছোট কোষগহ্বর। এই দুইটা প্রথমে যুক্ত হয়ে গঠন করে কোষ প্লেট। কি গঠন করে? কোষ প্লেট তৈরি করে। ওকে, তারপর এইগুলার মধ্যে কিছু তোমার ফ্র্যাগমোজোম জমা হয়। এর মধ্যে কি জমা হয়? ফ্র্যাগমোজোম জমা হয়। ওকে, ফ্র্যাগমোজোম জমা হয়ে কি গঠন করে? কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা গঠন করে। কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা গঠন করে। ওকে, কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা গঠন করলো। এখন আমাদের কিন্তু প্রাণী কোষ হইলে এতটুকু হইলে হয়ে যেত, কোষ ঝিল্লি পর্যন্ত। কিন্তু উদ্ভিদ কোষে সবার বাইরে কি থাকে বলো তো? একটা উদ্ভিদ কোষে সবচেয়ে বাইরে কি থাকে? কোষপ্রাচীর। হ্যাঁ, ভেরি গুড, কোষপ্রাচীর থাকে। প্রাচীর। হ্যাঁ, কোষপ্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না, তাইলে এনে কোষপ্রাচীর সৃষ্টি হওয়া লাগবে। কোষপ্রাচীর কীভাবে সৃষ্টি হইব? এই কোষ ঝিল্লি বা প্লাজমা লেমার উপর তোমার হলো কি হয়? এই কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা গঠন করে কোষ প্লেট তৈরি করে। এই কোষ প্লেটের মধ্যে সেলুলোজ আর হেমিসেলুলোজ জমা হয়। এর মধ্যে কি জমা হয়? সেলুলোজ আর হেমিসেলুলোজ। ওকে, জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। তাহলে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন কি? শেষ। ওকে, তাহলে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন শেষ হইল। এই হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি? প্রাণী কোষের ক্ষেত্রে এত কিছুই হয় না। এটা তোমার ধরো এই যে দেখো, এই যে মাঝ বরাবর আছে না, এই মাঝ বরাবর একটা তোমার খাঁজ সৃষ্টি হয়। খাঁজ সৃষ্টি হয়ে দুইটা কোষ হয়ে যায়। তাহলে কি হয়? মাঝ বরাবর খাঁজ সৃষ্টি হয়ে তোমার কোষ ঝিল্লি মানে সাইটোপ্লাজম ভাগ হয়ে যায়। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? মাঝ বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভিতরে ঢুকে মিলিত হয়ে দুটি ভাগ হয়ে যায়। ওকে, তাহলে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রেও শেষ। ঠিক আছে, এতটুকু তো বুঝছো সবাই? আচ্ছা, এখন এই সাইটোকাইনেসিস শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করছেন জানো? এই সাইটোকাইনেসিস শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন চার্লস ওটিস হুইটম্যান। তুমি হুইটম্যানটা মনে রাখলেই হবে। সর্বপ্রথম শব্দটা ব্যবহার করেন, এটা তোমার ছিল হাবুল হাসান স্যারের বইয়ে নাই। সর্বপ্রথম ব্যবহার করেন চার্লস ওটিস হুইটম্যান। ওকে, এটা অন্য বইয়ের ইনফো। আচ্ছা, আমি তোমাদের একটা বইয়ের ইনফো শুধু পড়াই না, বাকি বইগুলো আমি চেষ্টা করি কালেক্ট করে যেগুলো তোমার লাগবে ওইগুলো বলে দেওয়ার জন্য। ওকে, এতটুকু আমাদের শেষ। তাহলে সাইটোকাইনেসিস বুঝছো? কেউ আসো যে বুঝো নাই সাইটোকাইনেসিস? আমি তো খুব ইকুয়েশন আকারে লিখে দিছি খুব সুন্দরভাবে। প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম নাই, তাইলে আমরা সামনে আগাই। দেখো, এখন আমরা দেখবো হচ্ছে একটা জিনিস। তুমি চিন্তা করো, ধরো এই যে একটা কোষ, বুঝছো? এই কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস হইল। এখন কোনো কারণে আর সাইটোকাইনেসিসটা হইল না, তখন কি কোষ বইসা থাকবে যে না সাইটোকাইনেসিস হইতেছে না আমরা বইসা থাকি? এটা হবে না। এখন ধরো এই যে তোমার
এত কিছু গেল, এত আন্দোলন গেল, যারা ধরো বিয়া টিয়া ছিল ওরা কি বসে ছিল, ওরা কিন্তু এই আন্দোলনের মধ্যেই বিয়ে শাদী সেরে ফেলছে। সো কেউ কারোর জন্য থেমে থাকে না, কারোর লাইফ কারোর জন্য থেমে থাকে না। এই ধরো এখন অনেকের আছে তোমার ধরো অনেকে ওয়াইট করতেছে তার এক্সের জন্য, কিন্তু তার এক্স কি তার জন্য বসে আছে? না, তার এক্স তার মতো সেটেল হয়ে গেছে, কিন্তু তুমি এখনো মনে মনে বিশ্বাস করতেছো যে না তোমার এক্স তোমার কাছে ফিরে আসবে, কিন্তু এগুলো আসলে ভুয়া। তোমার এক্স মুভ অন করে ফেলছে অলরেডি। সো তুমি তার আশায় না থেকে তোমারও মুভ অন করা উচিত। সো কোষটাও সেম কাজটাই করবে। সো কি করবে, ধরো তোমার সাইটোকাইনেসিস যদি না হয় তখন কি করবে, এই নিউক্লিয়াসটা আবার বিভাজন হবে, তখন এনে হবে 2টা, এনে 2টা। ওকে, আবার বিভাজন হলে কি নিউক্লিয়াস কি বাড়বে আরো? হ্যাঁ যদি মানে নিউক্লিয়াস আবার বিভাজন হয় তাহলে কি নিউক্লিয়াস আরো বৃদ্ধি পাবে? হ্যাঁ অবশ্যই পাবে। তোমার ধরো কোনো কারণে সাইটোকাইনেসিস হইলো না, ধরো কোনো কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্র্যাগমোপ্লাস্ট দিল না, তো সাইটোকাইনেসিস হইতেছে না। সাইটোকাইনেসিস না হইলে ওই নিউক্লিয়াস বসে থাকবে না, নিউক্লিয়াস মানে তার মতো সে বিভাজন হবেই, সে একটা টাইম পর্যন্ত ওয়াইট করবে। ধরো সবাই নিজের এক্সের জন্য একটা টাইম পর্যন্ত ওয়াইট করে, যদি না শেষ হয় তখন কি করে, মুভ অন করে ফেলে না, এরকমভাবে সেও মুভ অন করে ফেলবে। ওকে, বুঝছো? জি। এর থেকে সহজ উদাহরণ তো আর কিছু নাই। দেখো এরকমভাবে হবে, তখন এই যে হইতেছে এটা কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট হইতেছে না, তখন এই যে প্রসেসটা এটাকে আমরা বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মানে নিউক্লিয়াসটা মুক্তভাবে ফ্রিলি বিভাজন হইতেছে না, ওইটাকে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তাইলে তোমার সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস না হলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ওকে, এই সাইটোকাইনেসিস না হলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে, একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। একে কি বলা হয়? একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে, এটাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। এখন এর উদাহরণ হচ্ছে তোমার যেমন এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন কই দেখা যায় জানো? আমাদের সবচেয়ে পরিচিত আছে ডাবের পানি, এই ডাবের পানির মধ্যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন দেখা যায়। কারণ এরকম একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট মানে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ, এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন যদি কোনো উদ্ভিদ কোষে দেখা যায় ওইটাকে বলা হয় সিনোসাইটিক, সিনোসাইটিক। আর প্রাণী কোষে দেখা গেলে ওইটাকে বলা হয় প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। তো তোমার পরীক্ষার হলে বেল লাগবো প্লাজমোডিয়াম উদ্ভিদ কোষ না প্রাণী কোষ, তো এই মনে রাখবা প্রা। ওকে, আর উদ্ভিদ কোষ হচ্ছিল সিনোসাইটিক। ওকে, এতটুকু বুঝছি? আচ্ছা, এতটুকু আমাদের ক্লিয়ার। এখন তোমার পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে যেটা খুবই মানে আমি তোমারে বলি, তোমারে যে আমি 5টা ধাপ পড়াইলাম মাইটোসিসের, তোমার সিকিউ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছিল এই 5টা ধাপ, আর পাশাপাশি হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, আর এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন তোমার ক হতে আসতে পারে সর্বোচ্চ। তাহলে এখন আমরা পড়বো মাইটোসিসের গুরুত্ব। আচ্ছা তোমরা একজন বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ডাবের পানির মধ্যে যে ওই যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে, ওইখানে কোষ কোনটা আর নিউক্লিয়াস কোনটা? আচ্ছা, কোষ কোনটা নিউক্লিয়াস কোনটা, তোমার সব কিছুর মধ্যেই তুমি তোমার আশেপাশে যা কিছু দেখতেছো সব কিছুর মধ্যেই কি আছে? কোষ আছে, বুঝছো? তুমি ধরো এই ডাবের পানির মধ্যেও কোষ আছে, ওই কোষগুলোর মধ্যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটতেছে। তোমাকে হচ্ছে লোক এই কোষগুলো দেখতে গেলে তোমার হচ্ছে লোক কি এই অণুবীক্ষণ যন্ত্র মানে মাইক্রোস্কোপ লাগবে। সো খালি চোখে তো এগুলো দেখা আসলেই পসিবল না। এ হচ্ছিল তোমার মাইক্রোস্কোপে। তোমার কাছে মনে হইতে পারে পানি মানে তো H2O, এনে তো কোষ নাই, আসলে তোমার এনেও কোষ আছে, ডাবের পানির মধ্যেও কোষ আছে। ওকে, জি হ্যাঁ। আর কোনো প্রশ্ন? না। আচ্ছা দেখো, এখন হচ্ছিল আমরা দেখবো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্বটা কি এটা হচ্ছিল আমি কিভাবে ডিফাইন করব। এখন ধরো প্রথমেই তোমার কি হবে, ধরো তুমি মানে জন্মগ্রহণ করার পরে প্রথমেই তোমার কি হবে, মানে এটা তোমার কাহিনী, মানে তুমি কিভাবে ছোট থেকে বড় হইছো সেই প্রসেসটা আমি বলবো, এখানে এক্সট্রা আমি কিছুই বলবো না। তাহলে তুমি প্রথমে ছোট ছিলা খুবই,
দেন তুমি কি হইছো, তোমার প্রথমে তুমি জন্মগ্রহণ করছো, দেন তোমার কি হয়েছে, প্রথমেই দেহ গঠন হয়েছে। তাহলে ফার্স্টে কি হয়েছে, দেহ গঠন, আর কি দৈহিক বৃদ্ধি হয়েছে নাকি? ওকে, এখন তোমার দেহ গঠন হয়েছে। দেন তোমার বডিতে যদি ক্ষয়পূরণ না হইতো, মানে তোমার বডিতে বিভিন্ন ক্ষয়পূরণ যদি না হইতো, তোমার বডি কি স্ট্রাকচারটা বাড়তো না। তাহলে তোমার বডিতে ক্রমাগত কি হওয়া লাগছে, ক্ষয়পূরণ হওয়া লাগছে, ক্রমাগত ক্ষয়পূরণ। কারণ ক্রমাগত ক্ষয়পূরণের মাধ্যমে তুমি খুব বড় সড়ো একটা মানুষ হইলা। হওয়ার পরেই যখন তোমার হাত পাউডি ভালো মতো চলবো, তখনই তুমি কি করবা, একজন আরেকজনের সাথে ঝগড়া, ছোটোবেলায় ঝগড়া তো বেশি হয়, ঝগড়া কইরা একটারে রক্ত আইনা ফেলছো, আসুরা মানে কি বলে, চিমটি কাটে, নখ দিয়া খামসা দিয়া কি করে রক্ত নিয়ে এসে ফেলে, এই জিনিসগুলো হইতেছে। এখন তোমারে কেউ ধরো তোমার বন্ধু তোমাকে খামসি দিয়া রক্ত আনছে, এখন ওইটা যদি পূরণ মানে ক্ষতস্থানটা যদি পূরণ না হয়, তাহলে কি তোমার বডি আলটিমেটলি বাড়বে না। তাহলে তোমার ক্রমাগত ক্ষয়পূরণ, পরে কি লাগবে, ক্ষতস্থান পূরণ। ওকে, ক্ষতস্থান পূরণ। এখন ক্ষতস্থান পূরণ হইল, তুমি মোটামুটি বড় সড়ো হইলা, দেন তোমার বডিতে কিছু কোষ মরে গেল। এখন এগুলা যদি তুমি পুনরুৎপাদন না করো, তোমার বডি কি স্ট্রাকচারটা বাড়বে না। তাহলে ক্ষতস্থান পূরণের পরে ওইগুলা কি করা লাগবে, পুনরুৎপাদন করা লাগবে। ওকে, আচ্ছা, পুনরুৎপাদন করলা। এখন হচ্ছে তোমার বডিতে যে পুনরুৎপাদনের সময় যে কোষগুলো সৃষ্টি হয়েছে, ওইগুলোর মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য আনা লাগবে না। এখন যদি ভারসাম্য না থাকে, তোমার বডিতে আলটিমেটলি কি সব ঠিক থাকতেছে না। সো তোমার নিউক্লিয়াস, এই নতুন কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কি লাগবে, ভারসাম্য লাগবে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে ভারসাম্য রক্ষা। ওকে, এখন তুমি ভারসাম্য রক্ষা করলা। এখন ধরো তোমার আঙ্গুলটা এটা, ওকে, তোমার ধরো এটা আঙ্গুলটা, ধরো আঙ্গুল, এখন এই জায়গাটা এনে কাইটা গেছে। ওকে, এখন যদি এই জায়গাতে যখন পুনরুৎপাদনটা হইলো, তখন হইলো এরকমভাবে। তাহলে এরকমভাবে যদি পুনরুৎপাদনটা হয়, তাহলে তোমার হাতে কি মানুষ দেখলে বলবে না টিউমার হয়ে গেছে। তো এরকম হলে হবে না। তাহলে তোমার কি করা লাগবে, নির্দিষ্ট আকার আয়তনও রক্ষা করা লাগবে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। ওকে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করলো। এখন নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করছে, আচ্ছা, ভেরি ফাইন। এখন তুমি তো মোটামুটি আস্ত বড় সড়ো এক মানুষ হয়ে গেছো। এখন তোমার লাইফের আলটিমেট গোল কি, মানে মোটামুটি তোমার না সবারই, যে পরবর্তী জেনারেশন রাখা যাওয়া, যাতে কি তার পরবর্তী একটা জেনারেশন থাকে যে তার জন্য সেবা যত্ন করবে। সো সবারই আলটিমেটলি লক্ষ্য পরবর্তী জেনারেশন রাখা যাওয়া, এটা হচ্ছিল কি বংশবৃদ্ধি। ওকে, বংশবৃদ্ধি। দেন তুমি বংশবৃদ্ধিটা কীভাবে হবে, জনন কোষ সৃষ্টির মাধ্যমে। এই হচ্ছিল জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। ওকে ওকে, দেন কি, দেন হচ্ছে এখন ধরো তোমার যেই নতুন যে কোষটা সৃষ্টি হইলো, এই নিয়ে ক্রোমোজোম সংখ্যার যদি সমতা না থাকে, এখন ধরো তোমার ক্রোমোজোম সংখ্যা এবং ধরো মানে তোমার নেক্সট জেনারেশনের ক্রোমোজোম সংখ্যা যদি সমান না থাকে, তাহলে ওই কি আর মানুষ হইব? ওর ক্রোমোজোম যদি 46টা না হয়, তাহলে সে তো আর মানুষ না। ধরো ক্রোমোজোম সংখ্যা কমে গেলে সে বিড়াল কুকুর হইতে পারে। সো কি লাগবে, ক্রোমোজোমের সমতা। আচ্ছা, এখন তুমি ক্রোমোজোমের সমতা তো ঠিকই আনলো, কিন্তু দেখা গেল বৈশিষ্ট্য, এখন দেখা গেছে বাপ ডাক্তার আর হচ্ছিল ছেলে হইছে চোর, তাহলে এটা হবে না। তাহলে কি লাগবে, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতাও লাগবে, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, বুঝছো, স্থিতিশীলতা। ওকে, এখন দাও আমি তোমাদের যে গুরুত্বটা পড়াইলাম, আমি কিন্তু কোনো কিছুই এক্সট্রা বলি নাই। তোমার কাহিনীটা তুমি ছোটো থেকে কীভাবে বড় হইছো, এই জিনিসটাই, আর এক্সট্রা কিছু বলছি। সো এইভাবেই তুমি ধারাবাহিকভাবে মনে রাখবা। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি এইভাবে কেন পড়াইলেন, তোমার মেডিকেলের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়, তখন তোমার কিন্তু এই নামগুলা মনে রাখা লাগবে। তুমি তোমার পরীক্ষায় মাইটোসিসের গুরুত্ব আসলে তুমি যদি এরকম স্টেপ আকারে দাও, 1 নাম্বার মানে স্টেপ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম দিয়া এর মধ্যে কিছু ব্যাখ্যা লেখো ক্রমাগত ক্ষয়পূরণ মানে বিষয়ে, এই বিষয়ে বই থেকে একবার রিডিং পড়া, তাহলে এই বংশবৃদ্ধি দেখা যায় কার মধ্যে জানো, এটা মনে রাখবা, ক্লেমাইডোমোনাস, একমাত্র
মানে ক্ল্যামাইডোমোনাস মানে নিম্ন শ্রেণীগুলোর মধ্যে ক্ল্যামাইডোমোনাসের মধ্যে কি দেখা যায়, মাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি, মোটামুটি বংশবৃদ্ধি হয় মায়োসিস পদ্ধতিতে নাকি। আচ্ছা এই হচ্ছিল, এইভাবে তুমি মনে রাখবা, তুমি এরকমভাবে দিয়া তারপর ব্যাখ্যাগুলো লিখবা। হ্যাঁ বলো। নিম্ন জীবের বংশবৃদ্ধি যে করে এটা কি দ্বি বিভাজনের মাধ্যমে করে না এক বিভাজন? আমি বলি, তোমার যারা উচ্চ শ্রেণী এরা হচ্ছে তোমার মায়োসিস, আর যারা একবারে নিম্ন শ্রেণী এরা হচ্ছে অ্যামাইটোসিস, আর মোটামুটি কিছু আছে যারা মাইটোসিসের মাধ্যমে করে, এর মধ্যে একটা আছে ক্ল্যামাইডোমোনাস, বুঝছো? জি। আচ্ছা তাহলে তুমি যদি এরকম স্টেপ আকারে দাও, তোমার টিচার যদি দেখে তুমি এই স্টেপগুলো লিখছো, তাহলে তিনি বুঝবেন তুমি মেইন বই পড়ে আসছো, তোমাকে স্যারে পরবর্তী প্রশ্নগুলোতেও ওই হিসাবেই নাম্বার দিবে, আর না হলে কেজি ধরে নাম্বার দিবে। ওকে, সো এইভাবে মনে রাখবা। আর এটা এমসিকিউ এর ক্ষেত্রে, এডমিশনের ক্ষেত্রে তোমার এমসিকিউ এর কাজে দিবে। আচ্ছা তাহলে আমরা আরেকটা লাস্ট হচ্ছিল অনিয়ন্ত্রিত মাইটোসিসের কিছু কুফল আছে। আচ্ছা এতটুকুই দিবা গুরুত্ব। এখন আমি তোমাদেরকে আজকে লাস্ট টপিক অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। ওকে, এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস জিনিসটা কি? এই যে আমি বলছিলাম ধরো এইরকমভাবে একটা কিছু আছে, এই জায়গাটা কাইটা গেল, তখন এনে কোষ বিভাজন শুরু হইলো, হইতে হইতে এরকমভাবে হইলো। আচ্ছা এটা না তোমার পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে গেল, কিন্তু ধরো তোমার জিনিসটা কাটে নাই, তোমার হাড়টা ধরো এরকমই ছিল, কিন্তু এনের কোষ বিভাজনটা হঠাৎ বাইরে গেল, বাইরে গিয়ে কী হইলো, এরকমভাবে হয়ে গেল। তো এই যে তোমার কোষ বিভাজন যদি কোনো জায়গায় বাইরে যায়, ওই জিনিসটাকেই বলতেছি আমরা টিউমার বা ক্যান্সার, বুঝছো? এখন দাও মানে একটা জিনিস তুমি চিন্তা করো, ধরো বাজারে জিনিসপত্রের দাম বাড়তেছে, ওকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার 20 জন লোক দিল। কয়জন লোক? 20 জন লোক। এখন এই 20 জনের মধ্যে ধরো 10 জন কাজ করতেছে, তাহলে দ্রব্যমূল্য ধরো আছে 10 টাকা, ওকে, আর বাকি 10 জন ঘুমাইতেছে, বাকি 10 জন কি হয়েছে? ঘুমাইতেছে, ঠিক আছে। এখন যদি এই যে 10 জন ঘুমাইতেছিল এরা যদি জায়গা যায়, তাহলে 20 জনেই যদি কাজ করে, তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়বে না কমবে? একজন বলো। দ্রব্যমূল্যের দাম বাড়বে না কমবে? কমবে। কমবে। কারণ কি, তোমার আগে মানে কিছু লোক নিয়ন্ত্রণ করতেছিল দ্রব্যমূল্যটা 10 জন, এখন 20 জন নিয়ন্ত্রণ করতেছে, লোক বাড়ছে, সো দ্রব্যমূল্য কি হবে? কমবে। ওকে, আচ্ছা তেমনি আমাদের বডিতে একটা জিনিস আছে, নাম হচ্ছিল P53 প্রোটিন। কি প্রোটিন বললাম? P53 প্রোটিন। এর কাজ হচ্ছে কোষ বিভাজনে বাধা দেওয়া, কোষ বিভাজনে কি দেওয়া? বাধা দেওয়া। কিন্তু এর অর্ধেক ডিফেক্টিভ থাকে, ঠিক আছে, এর অর্ধেক কি থাকে? ডিফেক্টিভ থাকে। সো কি হইতেছে, আমাদের কোষ বিভাজনটাকে কিছু পরিমাণে বাধা দিতেছে। এখন এই অর্ধেক ডিফেক্টিভের মধ্যে যদি বেশি ডিফেক্টিভ হয়ে যায়, ধরো কি হয়েছে, P53 বেশি ডিফেক্টিভ হয়ে গেছে, তখন কোষ বিভাজন বাড়বো না কমবো? কমবে। না, আবার দেখো, এরা অর্ধেক ডিফেক্টিভ, এদের কাজ কি? কোষ বিভাজনে বাধা দেওয়া নাকি? এখন এদের সংখ্যা যদি মানে অর্ধেক ডিফেক্টিভ আছে, এখন যদি বেশি ডিফেক্টিভ হয়ে যায়, তখন কি হবে? কোষ বিভাজনটা কেউ বাধা দেওয়ার থাকবে না, তখন তো কোষ বিভাজন ওটু হবে, মানে বেশি বেশি, বুঝছো না কথাটা? হ্যাঁ, তাহলে অর্ধেক ডিফেক্টিভ আছে, কিন্তু ডিফেক্টিভের পরিমাণ যদি বেড়ে যায়, ডিফেক্টিভের পরিমাণ বেড়ে গেলে অনিয়ন্ত্রিত মাইটোসিস দেখা যায়, অনিয়ন্ত্রিত মাইটোসিস বা অতিরিক্ত মাইটোসিস দেখা যায়। ওকে, অনিয়ন্ত্রিত মাইটোসিস দেখা যায় বা কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বুঝছো বিষয়টা? ডিফেক্টিভ মানে নিষ্ক্রিয়, ওকে, কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতটুকু বুঝছো? জি। ফলে আমাদের বডিতে কিছু টিউমার সৃষ্টি হয়। আচ্ছা, তোমার মানে যারা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ তাদেরকে কি বলে জানো? ধরো যারা হার্ট বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট, আর যারা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ তাদেরকে কি বলা হয়?
অঙ্কোলজিস্ট। অনকোলজিস্ট। হ্যাঁ হ্যাঁ, কে বলছো? তামিম। তামিম, হ্যাঁ ভেরি গুড তামিম। এটা হচ্ছিল অঙ্ক। অঙ্ক কথাটা হচ্ছিল ক্যান্সার রিলেটেড। কি রিলেটেড? ক্যান্সার রিলেটেড, বুঝছো? তাহলে এই যে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হইতেছে, টিউমার বা ফলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়, সৃষ্টি হওয়া ইংলিশ কি জানো? মানে মেডিকেল টার্ম হচ্ছে জেনেসিস। মেডিকেল টার্ম কি? জেনেসিস। তাহলে আর এইটার টার্ম হচ্ছিল অঙ্ক। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো? অঙ্কোজেনেসিস। ওকে, কি বলতেছি আমরা? অঙ্কোজেনেসিস। ঠিক আছে। আর এই কোষচক্র বিনষ্টকারী যে জিনটা আছে, কোষচক্র বিনষ্টকারী জিন, কি বললাম? কোষচক্র বিনষ্টকারী জিন, জিনটাকে বলা হয় অঙ্কোজিন। অঙ্কোজিন। ওকে, আচ্ছা। আর যে সকল রাসায়নিক পদার্থ আছে, এই রাসায়নিক পদার্থকে বলা হয় তোমার মিউটাজেন। কি বলা হয়? মিউটাজেন্স। এদেরকে কার্সিনোজেনিক পদার্থ বলা হয়। কার্সিনোজেনিক পদার্থ বলা হয়। কার্সিনোজেনিক মানে হচ্ছে হলো ক্যান্সার সৃষ্টিকারী। ওকে, এতটুকু সমস্যা আছে কারো? এটা কিন্তু তোমার বোঝা জিনিস, এদিকে তোমার এমসিকিউ আসবে, এদিকে সিকিউ আসবে না। সিকিউ আসলে তুমি এই জিনিসটা মানে বোঝা লিখতে পারবা। তুমি লিখবা যে এই হচ্ছিল যখন P53, আমাদের বডিতে P53 প্রোটিন আছে যাদের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজনে বাধা দেওয়া, এদের অর্ধেকই ডিফেক্টিভ থাকে, কিন্তু ডিফেক্টিভের পরিমাণ বেড়ে গেলে অনিয়ন্ত্রিত মাইটোসিস বা কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক আছে, ফলে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়, যেই প্রসেসটাকে বলা হয় অঙ্কোজেনেসিস। এবং এই কোষচক্র বিনষ্টকারী জিনকে বলা হয় অঙ্কোজিন, এবং হচ্ছে রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় মিউটাজিন। আর এই পদার্থগুলোকে কার্সিনোজেনিক পদার্থও বলা হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এই ক্যান্সার টিউমারগুলা একবার বুঝছো যদি কোনো জায়গায় হয়, তখন সারা বডিতে ছড়ায় পড়ে। এই ক্যান্সার টিউমার সারা দেহে ছড়িয়ে পড়লে, সারা দেহে ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। ছড়িয়ে পড়াকে কি বলে? মেটাস্টেসিস। ওকে, মেটাস্টেসিস বলে। তাহলে আমরা এতটুক ছিল। এখন হচ্ছে P53 বুঝলাম। এখন চলো মানে মোটামুটি এখন একটা ক্যান্সার খুব বেশি দেখা যায়, এটা হচ্ছিল মহিলাদের ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কেন হয়? এটা হয়ে থাকে উচ্চ মাত্রায় P27 প্রোটিনের জন্য। এটা তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটা অন্য বই থেকে আমি নিছি। উচ্চ মাত্রায় কি P27 প্রোটিনের জন্য হয়ে থাকে। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস মনে রাখবা, কোষচক্র নিয়ন্ত্রণ করে মেইনলি দুইটা প্রোটিন। কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন হচ্ছে দুইটা, মনে রাখবা। সাকাদারা, সাথে হচ্ছে সাইক্লিন, আর কাতে হচ্ছে কাইনেজ। ওকে, এতটুকু সমস্যা আছে কারো? আচ্ছা, সমস্যা নাই। এখন দেখো কোষের মৃত্যু। এখন একটা কোষের কয়ভাবে মৃত্যু করতে পারে? একটা হচ্ছে ন্যাচারাল ডেথ, আর একটা হচ্ছে হলো অ্যাক্সিডেন্টাল ডেথ। ওকে, ন্যাচারাল ডেথ আর একটা কি অ্যাক্সিডেন্টাল ডেথ। কোষের মৃত্যু দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল, ওকে, বা কি জেনেটিক্যালি, আরেকটা হচ্ছিল কি অ্যাক্সিডেন্টাল বা পুষ্টির অভাবে। ধরো একজন খাইতে পাইতেছে না, পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে, মানে জেনেটিক্যাল কারণ ব্যতীত যে কোনো কারণ, দ্রব্যের কারণে। আচ্ছা, তোমরা একজন মাইক অন করো, আমারে বলো তো পুষ্টি ইংলিশ কি? নিউট্রিশন। ওকে, ভেরি গুড, নিউট্রিশন। ওকে, কেউ যদি পুষ্টির অভাবে মারা যায় ওইটাকে বলা হয় নেক্রোসিস। কি বলা হয়? নেক্রোসিস। কীভাবে মনে রাখবা বুঝছো? তুমি মনে রাখবা জেনেটিক্যালি বাদে যে কোনোভাবে মৃত্যু ঘটবে। কিভাবে? পুষ্টির অভাবে, বিষাক্ত দ্রব্যের কারণে। পুষ্টি ইংলিশ নিউট্রিশন, সো এটাকে বলা হয় কি নেক্রোসিস। এটা কিন্তু মানে মনে রাখার জন্য বলছি আমি। ওকে, এই হচ্ছিল একে কি বলা হয়? একে নেক্রোসিস বলে। যদি কোষের মৃত্যু পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে হয়, একে নেক্রোসিস বলা হয়। কেন? কারণ পুষ্টি ইংলিশ হচ্ছিল কি নেক্রোসিস। ওকে, আচ্ছা। এখন দাও জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু স্বাভাবিক। একজন বলো স্বাভাবিকভাবে যদি আমরা অ্যালফাবেটগুলা বলি, সবার প্রথম কোন অ্যালফাবেটের কথা বলবো? এ। তাহলে হচ্ছিল এ। এই এতে হচ্ছে হলো অ্যাপোপ্টোসিস।
ঠিক আছে, এখন মনে থাকবে কোন মৃত্যুটারে কি বলা হয়? এটা হচ্ছিল অ্যাপোপ্টোসিস। ওকে, এই অ্যাপোপ্টোসিসের উদাহরণের মধ্যে আছে রক্তকোষ, মানে এগুলো ডেইলি হইতেছে, আর হচ্ছিল অন্ত্রের এপিথেলিয়ামের লাইনিং কোষ, এগুলো ডেইলি জেনেটিক্যালি মৃত্যু করতেছে। অন্ত্রের এপিথেলিয়ামের লাইনিং কোষ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা মানে কীভাবে বুঝবা যে ক্যান্সার হয়েছে কি না, ঠিক না? ওইটার জন্য একটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় এমআই টেস্ট। আচ্ছা, এমআই মানে হচ্ছে হলো মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক কি ইন্ডেক্স? এই মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে তোমার, মানে তুমি ধরো তোমার মনে হইলো যে হঠাৎ করে এই জায়গাতে কি হইলো, একটা নতুন গুটি বা এরকম কিছু টাইপ দেখা গেল, তখন তোমার ডাক্তার কি করবে, ওইখান থেকে কিছু কোষ নেবে, নিয়ে ওইটা টেস্ট করবে। কীভাবে টেস্ট করবে? প্রথমে কি করবে, তোমার ওই জায়গাটা যে পার্টটা নিবে, খুব ছোটো পার্ট, ওই নিয়ে মোট কোষ সংখ্যা দেখবে, মোট কোষ সংখ্যা, এবং এর মধ্যে মাইটোসিস বিভাজনরত কোষ সংখ্যা দেখবে। মাইটোসিস বিভাজনরত কোষ, ওকে, কোষ সংখ্যা দেখবে। এই যে অনুপাতটা হবে এটা কি বলা হয়? এমআই বা মাইটোটিক ইন্ডেক্স। ওকে, এই এমআই এর মান যত বেশি হবে তত হচ্ছে এটা দ্রুত বর্ধনশীল ক্যান্সার, যত বেশি তত হচ্ছে দ্রুত বর্ধনশীল ক্যান্সার বা টিউমার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এখন তোমরা বলো যে আজকের টপিক কোন কোন টপিকটা তোমাদের এখন পর্যন্ত বুঝতে সমস্যা হইতেছে, যেটা আবার আমাকে বোঝাতে হবে। কারো কোনো প্রবলেম আছে আজকের ক্লাসে? ভাই পিডিএফটা একটু দিয়ে দেন। আচ্ছা, পিডিএফ, নেট প্রবলেম ছিল তো তুলতে পারি নাই। আচ্ছা, আমি পিডিএফটা আবার দিব না গ্রুপে। আর আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলো। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসটা একটু আবার বুঝাইলে ভালো হতো, ওই যে সমীকরণ দিয়েছে। সাইটোকাইনেসিসটা? জি, আচ্ছা, দেখাইতেছি, দাও। এই তো সাইটোকাইনেসিসটা কি, প্রথমে হচ্ছে তোমার বডিতে মানে তোমার কোষের মধ্যে মানে উদ্ভিদ কোষের মধ্যে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি সংক্ষেপে ইয়ার লিখছি, কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হচ্ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রথমে আসে ফ্র্যাগমোপ্লাস্ট। কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বেসিকল, মানে বেসিকল মানে হচ্ছিল কোষ গহ্বর। বেসিকল বলা হয় ছোট কোষ গহ্বরকে, ছোট কোষ গহ্বর। আর বড়গুলাকে বলা হয়, বড় হইলে ওইটাকে বলে ভ্যাকুওল, ভ্যাকুওল। ওকে, ছোটোগুলাকে বলে ভেসিকল, বড়গুলাকে বলা হয় ভ্যাকুওল। এই তোমার ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলে তৈরি হয় কোষ প্লেট। ওকে, এই কোষ প্লেট তৈরি হয়, কোষ প্লেট আর ফ্র্যাগমোজোম জমা হয়। এখন কথা ছিল ভাই ফ্র্যাগমোজোম কি? তোমাদের যখন আমি ফার্স্ট চ্যাপ্টারটা পড়াইম বোটানি, তখন তোমাদের বলবো লাইসোজোমের কথা। এরকম লাইসোজোমের নেই কিছু ফ্র্যাগমোজোমও থাকে কোষের মধ্যে, ওই ফ্র্যাগমোজোমগুলা কোষ প্লেটের মধ্যে জমা হয়। ওকে, এই ফ্র্যাগমোজোম জমা হয়ে কোষঝিল্লি গঠন করে। দেন এই কোষঝিল্লির মধ্যে সেলুলোজ আর হেমিসেলুলোজ যুক্ত হয়ে কোষ প্রাচীর গঠন করে। বুঝছো? কারণ এতটুকু হইলে তো তোমার কোষ উদ্ভিদ কোষ হইতেছে না, কারণ উদ্ভিদ কোষের শেষে তো তোমার কোষ প্রাচীর থাকে। সো তোমার হচ্ছে সেলুলোজ এবং হেমিসেলুলোজ যুক্ত হওয়ার পরে কোষ প্রাচীরটা তৈরি হইতেছে। দেন আমরা আলটিমেটলি দুইটা উদ্ভিদ কোষ পাইছি। ওকে, জি। আরও কোনো প্রশ্ন কারো? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট। আচ্ছা, আর তোমাদের যে গাইডলাইনের বিষয়টা আমি বলছিলাম, এইটা হচ্ছে আমি কালকে থেকে তোমাদের ডেইলি একটা করে ভিডিও দিব এই রিলেটেড। আমি কালকে তোমাদের হচ্ছে যে মানে যেটা এখন সবচেয়ে বেশি জরুরি, যে প্রাইভেটটা তুমি কিভাবে, মানে সবচেয়ে বেশি যেই জরুরি এখন টপিকটা আছে তোমাদের প্রাইভেটগুলো কীভাবে সাজাবা, ওই রিলেটেড কথাগুলো আমি কালকে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। সো তোমরা আজকে যারা ক্লাস করছো, আমি আশা করি তোমরা নিয়মিত ক্লাস করবা। তোমরা নিয়মিত ক্লাস করলে আমি চেষ্টা করি ক্লাসেই মোটামুটি সবটা ক্লিয়ার করার জন্য। তারপরেও যদি মানে যেহেতু আমি মানে খুব
সব টপিক পড়াই, বুঝছো? তুমি বাইরে যদি টিচারের কাছে পড়ো দেখবা তোমাকে সব টপিক পড়াইতেছে না, কিন্তু আমি মোটামুটি সব টপিক পড়ানোর চেষ্টা করি। কিন্তু দেখবা বাইরের টিচাররা অনেক লেংদি, মানে কি করে এক একটা অধ্যায় 12 ক্লাস 13 ক্লাস নেয়, কিন্তু আসলে এগুলো আমি খুব চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি পড়ানোর জন্য। 4-5টা ক্লাসে আমি বেশি হলে 7-8টা ক্লাস নিই একটা অধ্যায়, যেগুলো খুবই বড়, বুঝছো? এত সময় নষ্ট করার কোনো মানে হয় না। তুমি যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করবা ততই ভালো। মানে তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো, তোমাদের ইয়ার চেঞ্জের সময় তোমাদের ফুল সিলেবাস শেষ হবে বায়োলজি। ওকে, দেন হচ্ছে তোমরা শুধু রিভিশন দিবা, আমি তোমাদেরকে রিভিশন দেওয়াবো। রিভিশন দিতে দিতে আমাদের হচ্ছে কমপ্লিট এইচএসসির আগে তোমাদের এডমিশনের প্রিপারেশন হবে, ওইটা আমি এনশিওর করাবো। ওকে, আমি এই অধ্যায় শেষ করার পরে বাকি অধ্যায়গুলো মানে পুরাগুলোই পড়াবো। আমি হচ্ছিল একটা আমার এগে মানে তোমার হচ্ছিল 10-12 জনের একটা পেইড ব্যাচ নিব, ওইটার মধ্যে সবটা পড়াবো। এখন যারা নিয়মিত ক্লাস করতেছো তাদেরাই মানে তাদেরকে নিব, মানে এত মানুষ নিব না। যদি এত মানুষ হয় তাহলে আমি সবার সাথে কমিউনিকেট করতে পারবো না। সো কম মানুষ নিয়ে একটা মানে বাসায় তুমি যখন পড়তা যেই ফিলটা পাবা ওই ফিলের মতো করে আমি একটা পেইড ব্যাচ দেওয়ার চেষ্টা করব। আর ওইখানে মানে তোমার ফি মানে তোমার হচ্ছিল ব্যাচের টাকা খুবই কম থাকবে। তোমরা অফলাইনে পড়লে যেমন লাগে ব্যাচে গিয়ে তোমাদের এরকমই ফি লাগবে। আর হচ্ছে মানে আমি চেষ্টা করব যে 10-12 জনের মধ্যে, তাইলে তোমার প্রতিদিন ক্লাস করবে 7-8 জন, সবার সাথে আমি মানে কথা বলতে পারবো, পড়া ধরতে পারবো, সবগুলাই ঠিক মতো হবে। মানে বাসায় প্রাইভেট পড়লে যেরকম তোমরা ফিল পাইতা ওই রকমই ফিল পাবা। ওকে, আচ্ছা, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য যারা শেষ পর্যন্ত ছিল। হ্যাঁ বলো। একটা কোশ্চেন করি, কিছু মনে করবেন না তো? না না না, বলো। আপনি যে বলছিলেন না ফার্ম গেটের ওইদিকে ঢাকার ভালো ভালো কোচিং সেন্টার থেকে ট্রেনিং নিয়েছিলেন, আপনি কোন কোন কোচিং সেন্টার থেকে ট্রেনিং নিয়েছিলেন নামগুলো একটু বলা যাবে? আচ্ছা, আমি হচ্ছিল নর্মালি এখন তোমার হচ্ছিল ট্রেনিংয়ের মধ্যে হচ্ছিল তোমার ইয়াতে আসি, মেডিকোতে নিছি, উন্মেষে আচ্ছা এগুলো আবার বাইরে আউট করো না, বুঝছো? আমি এখন অনেকগুলা কোচিংয়ের সাথে যুক্ত, তো সো মানে আসলে একটার সাথে যুক্ত থাকলে অন্যগুলোর সাথে যুক্ত থাকা যায় না, যেটা মানে নিয়ম অনুযায়ী। কিন্তু আমি হচ্ছে সবগুলা থেকে মানে নিতেছি, চেষ্টা করতেছি শেখার জন্য, দেন একটাতে পার্মানেন্ট হবো। ধরো মানে মেডিকেলের যেগুলো আছে মোটামুটি উন্মেষ, তারপর হচ্ছিল মেডিকো, সবগুলোতে আমি মোটামুটি তোমার হচ্ছিল ক্লাস করে ওদের যারা সিনিয়র টিচার আছে ওনারা আমাদের ছিল যারা টিচার ওদেরকে আলাদা ক্লাস নেয়, বুঝছো? আমি তো মোটামুটি আমি অনেকগুলা কোচিং থেকে অফার পাইছি। সো দেখা যাক কোন পর্যন্ত মানে শেষ পর্যন্ত যেটাতে আমি ভালো মানে কদর পাবো দেন ওইটাতে সেটেল হব। কিন্তু মানে একাডেমিক আমি মানে যেহেতু এডমিশনেও তাড়াতাড়ি আনা আমার পক্ষে পসিবল না, এডমিশন ব্যাচ আমি এখন শুধু একাডেমিকই পড়াই। দ্যাটস ওয়াই এডমিশনের ক্ষেত্রে আমি একটা কোচিংয়ের সাথে যুক্ত হব, আর একাডেমিক আমি এই মেডিমেটিক্সই চালনা করব। মানে জানতে চাচ্ছিলাম কোন কোন কোচিং সেন্টার থেকে আর কি আনিছেন। আমি কাউকে বলবো না, এমনিতে আর কি। মানে আপনার এত সুন্দর করে পড়ানো দেখে আম্মু বিশ্বাসই করতে চায় না যে আপনি এবারে এইচএসসি দিয়েছেন। আম্মু শুধু বারবার বলে ও মানে ও কি সত্যি সর্বাপুদের বেচের সাথে তুমি শিওর? মানে আমাকে এটা বারবার জিজ্ঞেস করে, মানে এত সুন্দর করে তো এবারে এইচএসসি দিয়ে পড়ানো ওইটা তো সম্ভব না, এই জন্য আর কি। বুঝছি, আমি তোমারে বলি, আমি হচ্ছে নর্মালি আমি হচ্ছে টিউশন করাই। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি টিউশন করাই, বুঝছো? আমার হাই স্কুলে যখন একটা এনে আসে তোমার হচ্ছিল ক্লাস 5-এর ভর্তি পরীক্ষা হয় না 6-এ ওটার সময়, ওই সময় হচ্ছিল আমি ওই সময় থেকে টিউশন করাই। সো আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আর এই যে এইগুলা যে টেকনিকগুলো যা দেখতেছো ওইগুলো আমাকে কোনো কোচিং শেখায় নাই। আমি হচ্ছে নর্মালি আমার বায়োলজি হচ্ছিল, আমি বায়োলজির সময় বেশি দিতাম এইচএসসিতে। আমার টার্গেট ছিল যে আমি তোমার টিউশন করাবো। সো আমি যেদিন চান্স পাইছি, আমার রেজাল্ট দিছিল 12 তারিখ, বুঝছো? আমি ফার্স্ট টিউশন নিছি কবে জানো? ওই 12 তারিখ রাত্রেই। ওই 12 তারিখ রাত্রেই আমার টিউশন তোমার 4টা টিউশন হয়েছে। আমি ময়মনসিংহ শহরে তোমার এই মাঝখানের সময় অনেক দিন টিউশন করাইছি, বুঝছো? মানে এই 3 মাস পড়াইছি। তোমার রেগুলার সকাল 7টা থেকে শুরু করতাম, সকাল 7টা থেকে তোমার 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত টানা পড়াইতাম। দেন 2টা থেকে 4টা পর্যন্ত ব্রেক, তারপর 4টা থেকে শুরু করে আবার রাত্রে 12টা পর্যন্ত আমি টিউশন করাইছি। রাত্রে 11টায় আমার পাশের বাসায় পড়াইতাম। মানে আমি রেগুলার 14টার মতো ব্যাচ পড়াইছি, বুঝছো? দ্যাটস ওয়াই। আর হচ্ছিল আমার বায়োলজি এই জিনিসগুলো আমি নিজে বানাইছি, আমার কেউ শেখায় নাই। আর ট্রেনিং বলতে কি ট্রেনিং জানো? মানে কীভাবে উপস্থাপনাটা করতে হয় ওই জিনিসটা আমাদের শিখাই দিয়েছে। আর এইসব ক্লাস আমাদের কেউ বোঝায় দেয় নাই যে তুমি এই টেকনিক গিয়া বলো, এগুলো কোনো কোচিংয়ের টেকনিক না। তোমরা যদি বই দেখো বিভিন্ন কোচিংয়ের ক্লাস তো ভবিষ্যতেও করবা, তখন দেখবা এগুলো ইউনিক। আমি যেগুলো দিই এগুলো তোমাকে কোনো কোচিং দিবে না, এগুলো আমার নিজের বানানো বেশিরভাগ। কিছু কিছু আমি নিছি কোচিং থেকে আমি করার সময়, কিন্তু বেশিরভাগই আমার নিজের বানানো, বুঝছো?
জি, আর আপনার উপস্থাপনা অনেক সুন্দর, মানে আমি তো এতক্ষণ মনোযোগ ধরেই রাখতে পারি না বায়োলজি ক্লাস। আর এসএসসি তে আমার জন্য সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট ছিল বায়োলজি। আর এটা নিয়ে আমি অনেক টেনশনও করতাম যে হোলি ক্লাসে চান্স পাবো কিনা, বায়োলজি তো ওইখানে মেইন এই জন্য। আচ্ছা আমি তোমাদের বলি, বুঝছো, বায়োলজিটা হচ্ছে সবাই ভয় দেখায়, কিন্তু বায়োলজি আসলে খুবই সহজ সাবজেক্ট। এখন একটা জিনিস হচ্ছে, ধরো মানে একজন খুব ভালো স্টুডেন্ট হইলেই যে সে ভালো পড়াবে এরকম না, বুঝছো, মানে পড়ানোর ক্ষেত্রে আরও অনেক কিছু তোমার ম্যাটার করে। মানে এই জন্য তোমার দেখা যায় কি, যারা হচ্ছিল অনেক ভালো স্টুডেন্ট আছে কিন্তু পড়াইতে পারে না, অনেকে দেখবা বায়োলজি এখনও অনলাইনে অনেক টিচার, ভালো ভালো মার্কেটওয়ালা টিচার, মানে খুব স্টুডেন্ট পায়, ওরা কি করে ক্লাসে তোমার হচ্ছিল পিডিএফ পড়ায়, তোমার মেইন বইয়ের পিডিএফ তোমাকে রিডিং পড়ায়। কারণ মেইন বইয়ের পিডিএফ রিডিং তো তুমি বাসায় পড়তে পারো, ওইগুলো তোমাকে কি করবে, লাইন দাগায় দিবে। আমার অনেক ফ্রেন্ড বিভিন্ন কোচিংয়ে যুক্ত হয়ে দেখি যে লাইন দাগানো পড়াইতেছে। কি লাইন দাগানো আমার কাছে খুবই বোরিং একটা জিনিস। তোমার আমি তোমারে বলি, তুমি হোলি ক্রসে পড়ো, সমস্যা নাই, তোমার হোলি ক্রসে কম্পিটিশান খুবই হার্ড লেভেলে, তুমি ওইনে যদি ভালো করো তাহলে দেখবা তুমি ভালো করতেছো। সো ওইনে কম্পিটিশান দিতে গেলে তোমার সব সাবজেক্টই মোটামুটি বেসিক আনা লাগবে। আর তুমি যদি তোমার বায়োলজির ক্ষেত্রে আমি মোটামুটি এনশিওর দিতে পারি, তুমি এই ক্লাস করার পর যখন তোমার কোষ বিভাজন আমি শেষ করাবো, তোমার এই কোষ বিভাজন যেই বই থেকেই প্রশ্ন করুক, শুধু আবুল হাসান স্যার না, যে কোনো বই থেকে প্রশ্ন করুক তুমি আনসার করতে পারবা। আর তোমার হচ্ছিল কি, মানে আমি তোমাকে প্রত্যেক মাসে মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম নিয়ে তোমার প্রিপারেশন করব। আমি তো জানি যে, মানে আমি রিসেন্ট দিয়ে আসছি, আমি জানি কোন কোন ভুলগুলা করলে তুমি চান্স না পাইতে পারো, ওই ভুলগুলা তোমরা না করো, ওই জিনিসটা আমি দেখব। আমি সবসময় চেষ্টা করব যাতে তোমাদের, আমি যেই কিছু ভুলগুলা করছি, যেগুলার জন্য ধরো মানে মোটামুটি আমার পজিশন তো 180 আসছে না ধরো মেডিকেলে, কিন্তু আমাকে নিয়ে অনেকেই মানে স্বপ্ন দেখছে যে আমিও টপ করব, বুঝছো, কিন্তু যদিও আমি ওইটা করতে পারি নাই। আমি কিন্তু আমার সৈয়দ নজরুল কলেজে ফার্স্ট বয় ছিলাম, ওই অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী আমি কিন্তু আমার রেজাল্টটা হয় নাই অনেক, কারণ এর আগের বার আমাদের সৈয়দ নজরুল থেকে পঞ্চম হয়েছে, মানে স্যারদের খুব এক্সপেকটেশন ছিল যে আমারও এরকম একটা রেজাল্ট হবে, কিন্তু হয় নাই। সো ওই যে আমি যেই ভুলগুলোর কারণে এই মাসলটা দেওয়া লাগছে, ওই জিনিসগুলো যাতে তোমাদের না দেওয়া লাগে, আর আমি যেই কাজগুলো করছি যেগুলো আমাকে এই ডিএমসি এনে দিছে, ওই জিনিসগুলো যাতে তোমাদের দিয়ে আমি করাইতে পারি। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে মনে করো যে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব ফিজিক্স কেমিস্ট্রিও কীভাবে পড়া লাগবে। আলটিমেট গাইডলাইন তুমি পাবা। তুমি যেহেতু হোলি ক্রস, আমিও ঢাকা যাই, দেন হচ্ছে তুমি একদিন আমার সাথে দেখা করো, তুমি তো ফার্ম গেটের দিকে পড়তে আসবাই, ওই নৃত্য পড়ে নাকি হোলি ক্রস? হ্যাঁ, নাখালপাড়ার ওইদিকে বাসা নিছি। আচ্ছা আমি আসলে এত কিছু চিনি না, আমি চিনি না তো, আমি রিসেন্ট গেছি। তুমি মানে আসো ঢাকায়, দেন একদিন আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব বুঝাই দিব না, বিষয় না। তুমি আসলে অ্যাজ এ মানে ফ্রেন্ডলি বড় ভাই হিসাবে, আমি তোমাদের টিচার না, একটা বড় ভাই হিসাবে তোমরা আমার সাথে মানে ট্রিট করবা, সব কিছু শেয়ার করবা। পার্সোনাল জিনিস হলেও আমার সাথে ইনবক্সে শেয়ার করতে পারো, কজ তোমাদের এই সময়টা আমি পার করে আসছি, আমি জানি যে কোন কোন ভুলগুলো করা উচিত নয়। ওকে, আর হচ্ছে আমার ক্লাস করে কেউ বোরিং হয় না, বুঝছো, বায়োলজি ক্লাস করে সবাই ঘুমাই, বুঝছো, মানে বায়োলজি ক্লাস কিন্তু খুব বোরিং। তুমি যখন মানে অন্য টিচারের কাছে পড়বা তখন বুঝবা খুবই বোরিং ক্লাস হয়, বুঝছো, বেশিরভাগ স্টুডেন্ট ঘুমায়। আমি যে অফলাইনে যেই স্যারের কাছে পড়ছি, ওই স্যার এনে গিয়েও আমি পিছনে বসে ঘুমাইতাম, পরে বাসায় এসে আমি নিজে ছন্দ টেকনিক বানিয়ে পড়তাম। আসলে জিনিসটা সবাই বোরিংভাবে উপস্থাপনা করে, এজন্য পোলাপান হচ্ছিল বোরিং হিসাবে নেয়। তোমার হচ্ছে এলো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে আমি যাতে উপস্থাপনা করতে পারি, দ্যাটস ওয়াই এইরকমভাবে ছন্দ গল্প সাজানো। ওকে ভাই, অফলাইনে কার কাছে পড়তেন? অফলাইন, আমি এখন এটা বললাম দেখে তুমি আমার প্রশ্নটা করলা, এখন বলা যেত না, পরে বলবো নি। আমি কতক্ষণ আগেও জিগাইতাম, কথা বলতেছিলেন দিকে জিগাই। আমি বলি, তোমার হচ্ছিল অফলাইনে আমি হচ্ছিল প্রথম দিকে একজন ভাইয়ের কাছে পড়ছিলাম বাসায় এনে, সো রেসবি ভাই, ময়মনসিংহ মেডিকেলের ভাই আমার এলাকার। পরে হচ্ছিল 3-4 মাস পড়ছি, দেন আমাদের ব্যাচটা মানে অন্য স্টুডেন্টের কারণে ভেঙে গেছে। তারপরে হচ্ছিল আমি দেবব্রত স্যারের কাছে পড়ছি। ময়মনসিংহের সবাই দেবব্রতর কাছে পড়ে ভাই? হ্যাঁ, মোটামুটি অনেকেই পড়ে। ময়মনসিংহ হচ্ছে তোমার এলো অনিক ভাই আর দেবব্রত স্যারেরই সব স্টুডেন্ট, মানে বায়োলজির ক্ষেত্রে মোটামুটি তারাই সবচেয়ে বেশি পড়ায়, দেবব্রত স্যার, পরে হচ্ছিল অনিক ভাই। সব দেবব্রত ভাই, কোনো কথা নেই, যারে দিকে এই দেবব্রত। আরে পড়ো, সমস্যা নাই। তোমার হচ্ছে অফলাইনে তুমি চাইলে অফলাইনে টেস্ট করে আসতে পারো, কিন্তু অনলাইনে যদি তুমি করো, মানে মোটামুটি আমার ব্যাচটা যেটা থাকবে এটা তো আর 100 জনের ব্যাচ থাকবে না যে তোমার খোঁজখবর নেওয়া যাবে না ওই ব্যাচের মতো। আমারটা হচ্ছে খুব কম সংখ্যক স্টুডেন্ট, তোমাদের হচ্ছে চেষ্টা করবো যে যাতে বাসার মানে প্রাইভেট ব্যাচের মতো তোমরা ফিলিংসটা পাও। ওকে, জি ভাইয়া। আরও কোনো প্রশ্ন কারো? ভাই পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখো, আমি দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কথা আছে?
না। আচ্ছা তোমার কোনো প্রশ্ন আছে আরো? না। আচ্ছা, ক্লাসগুলো নিয়মিত করো, আশা করি ভালোই হবে, খারাপ হবে না। তোমরা করতে থাকো, আর আমরা মানে এই অধ্যায়টা আর 2টা ক্লাস লাগবে, মানে অধ্যায় শেষ হয়ে যাবে। দেন হচ্ছিল আমরা ওই যে তোমাদের হচ্ছিল বুটানি জুলজির কয়েকটা চ্যাপ্টার মিলাই একটা সাইকেল আকারে আনবো। খুবই কম টাকা লাগবে তোমাদের, অফলাইনে যেমন টাকা এমন টাকাই লাগবে। অফলাইনে প্রাইভেট পড়লে যে টাকাটা লাগে অফলাইনে থেকে কম লাগবে, হ্যাঁ এটা বলে দিই, অফলাইনে থেকে কম, বেশি না। আচ্ছা ঠিক আছে। আর আমার এক্সপিরিয়েন্স বলতে তোমার মানে এখন এতটা ফ্লুয়েন্সি কিভাবে আসছে, আমি তোমার হচ্ছিল মোটামুটি আমার এডমিশন যাওয়ার পরে, ধরো ফেব্রুয়ারিতে আমার এডমিশন গেছে, মার্চ এপ্রিল মে 3 মাসে আমি মোটামুটি 100 জনের মতো স্টুডেন্ট পড়াইছি, পাশাপাশি বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিছি। তোমরা মাইনসিং এখন যে কোচিংগুলো দেখো, এই বেশির অনেকগুলো কোচিংয়ে আমি ক্লাস নিছি, পাশাপাশি বিভিন্ন সেমিনার প্রোগ্রামে কথা বলছি, বিভিন্ন হচ্ছিল মানে পরীক্ষা হয়, ফ্রি পরীক্ষা, ওইগুলাতে তোমাদের মানে আমার ছিল বক্তা হিসেবে নিছিল, ওইগুলাতে কথা বলছি। সো এইভাবেই ফ্লুয়েন্সিটা চলে আসছে। আর আমার তো অনেক আগে থেকেই ও মানে টিউশন করায় অভ্যাস, করোনার সময় আমি অনেক টিউশন করাইছি লকডাউনে। আচ্ছা টাটা, সবাই ভালো থাকো, সবাই দোয়া করবো আমার জন্য, সবার জন্য দোয়া রইল, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত থাক নাকি? টাটা। জি ভাইয়া। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। দাদা আপনি কিভাবে কলেজে ফার্স্ট হইতেন ওইটার টেকনিকটাও একটু শেয়ার করেন ওই ভিডিওর মধ্যে। আচ্ছা শেয়ার করবো। আচ্ছা টাটা।